Hello everyone, good evening. Am I audible? Please Yes, sir. raise your hand and confirm it. Yes, sir. Okay, thank you. Okay, thank you. So আজকের ক্লাস আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস হবে। আমরা কিসের জন্য পড়তে শুরু করছি? ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। WBCS 2025 টার্গেট থাকছে আমাদের, কারণ হচ্ছে এটা হচ্ছে ফাউন্ডেশন ব্যাচ, অর্থাৎ আমরা একদম জিরো লেভেল থেকে শিখবো। সো WBCS প্রিলিমস 2024-এর যেটা হবে সেটা মার্চ মাসে হওয়ার সম্ভাবনা আছে। সেই এক্সামের জন্য জিরো থেকে শেখা এখন অসম্ভব। দ্যাটস ওয়াই আমাদের WBCS 2025 নোটিফিকেশন অলরেডি বেরিয়েছে, একটা শর্ট নোটিফিকেশন যেটাতে বলা হয়েছে যে WBCS এর টেন্টেটিভ নোটিফিকেশন বেরোবে এবং এই 2026-এ দুটো এক্সাম হবে। তো আমাদের টার্গেট থাকবে WBCS 2025। যেহেতু ফাউন্ডেশন ব্যাচ, অর্থাৎ ইংলিশ গ্রামার আমরা জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ব, যেখানে যে কোনো এক্সামের জন্যই, মানে কোনো স্পেসিফিক এক্সামের জন্য আলাদা করে গ্রামার হয় না। গ্রামার ইজ গ্রামার, যে কোনো এক্সামের জন্যই আমরা গ্রামারটা শিখব। পুরো ফুল নলেজ হবে আমাদের গ্রামারের উপরে। WBCS ক্লার্কশিপ, তারপরে আমাদের ব্যাংকের এক্সাম, সামনে SSC গ্রুপ সি রয়েছে, মনে হয় ফেব্রুয়ারি মাসে হবে। তারপরে CGL, CHSL, MTS, ব্যাংকিং ছাড়াও ওই IB-র এক্সাম আছে। এই সমস্ত এক্সামগুলোতে যে ইংলিশ থাকে, ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবস, সবগুলো এক্সামের জন্যই কিন্তু আমরা পড়ব, কিন্তু ফোকাস থাকছে WBCS 2025। অর্থাৎ আমরা যে প্র্যাকটিসগুলো করব, মানে মক টেস্ট যেগুলো আমাদের হবে, সেটা WBCS 2025-কে ফোকাস করেই হবে। তবে এই নয় যে ওই প্রশ্নগুলো অন্যান্য এক্সামে আসবে না, এরকম নয়। গ্রামারের প্রশ্ন, ভোকাবসের প্রশ্ন, যে সমস্ত এক্সামে ইংলিশ গ্রামার থাকে এবং ইংলিশ টপিকটা থাকে, ইংলিশ সাবজেক্টটা যেটাতে থাকে যে এক্সামগুলোতে, সেই এক্সামগুলোর জন্য, মানে সেই এক্সামগুলোতে আলাদা করে গ্রামার হয় না। গ্রামার ইজ গ্রামার। প্রশ্নের প্যাটার্ন আলাদা হয়। যেরকম MTS এর প্যাটার্ন একটু আলাদা, CGL এর প্যাটার্ন একটু আলাদা, হালকা করে। তো সেইগুলো প্র্যাকটিস, মানে এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ CGL এর যে প্রিভিয়াস ইয়ার্স, সেই প্রিভিয়াস ইয়ার্স গুলো ভালো করে প্র্যাকটিস করলেই হয়ে যাবে। কিন্তু তার জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে ফুল নলেজ থাকা। আমরা আজকে থেকে জার্নি শুরু হচ্ছে আমাদের আগামী 6 মাস পর্যন্ত। 6 মাসের মধ্যে পুরো নলেজ যদি ফাঁকি না দিই আমি দেব না, একদমই দেব না আমি ফাঁকি। আপনারা যদি ফাঁকি না দেন, তাহলে 6 মাসের মধ্যে গ্রামারের ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে উইথ ভোকাবুলারি পার্ট। সো একদমই অ্যাবসেন্ট থাকা যাবে না, লাইভ ক্লাস করতে হবে। রেকর্ডেড ক্লাস অবশ্যই আমি দেব, রেকর্ডেড ক্লাস দেব ফর রিভিশন। ইন কেস কোনো একটা জায়গায় কনসেপ্ট ক্লিয়ার নেই বা ডাউট থেকে গেছে, সেই ডাউটটা ক্লিয়ার করার জন্য রেকর্ডেড ক্লাস দেব। বাকি তারপরেও যদি ডাউট থেকে যায়, তাহলে ক্লাসে আমি জিজ্ঞাসা করব। প্রত্যেকদিন ক্লাসেই যখন আমি নতুন টপিক শুরু করব, তার পূর্বে ওল্ড টপিকে যে ডাউট গুলো থাকবে আমি অবশ্যই জিজ্ঞাসা করে ডাউট গুলো ক্লিয়ার করে দেব। বোঝা গেছে? সো আমরা আজকে জাস্ট সিলেবাসটা এবং কিছু ইংলিশ গ্রামারের উপরে প্রশ্ন নিয়েই আলোচনা করব। সিলেবাসটা দেখব যে ইংলিশ গ্রামার এবং ভোকাবসের উপরে সিলেবাস কি হয়। তার পূর্বে আর একটা ঘোষণা আছে। আমি আপনাদের কি বলেছি? সপ্তাহে 2 দিন ক্লাস হবে, তাই না? সপ্তাহে 2 দিন ক্লাস হবে, এক্স্যাক্টলি সপ্তাহে 2 দিনই ক্লাস হবে। শনিবার এবং কি বার বলেছি? মঙ্গলবার, তাই না? মঙ্গলবার রাত্রি 9টার সময় ক্লাস হবে।
ক্লাস শেষ হবে 10:30 থেকে 11টার মধ্যে। 10:30 থেকে 11টার মধ্যে ক্লাস শেষ হবে। এবার এই ক্লাস দুটো সপ্তাহে যে ক্লাস হবে, এই দুটো ক্লাস হবে অনলি ইংলিশ গ্রামারের উপরে, শুধুমাত্র ইংলিশ গ্রামারের উপরে হবে। তাহলে স্যার ভোকাবসের ক্লাস হবে সানডে করে, সানডে 9 PM। ভোকাবসের ক্লাস সানডে 9 PM। এই ভোকাবসের ক্লাসে হবে কি, ভোকাবস আমি পড়া দেব, ভোকাবস আমি আলাদা করে পড়াবো না, আমি পড়া দেব, মুখস্থ করতে হবে এবং পড়ার পদ্ধতি আমি বলে দেব যে কিভাবে পড়তে হবে। এবার রবিবার করে কি করব, পড়া ধরবো, রবিবার করে পড়া ধরবো শুধু, মানে ভোকাবসের উপরে পড়া ধরবো। যারা অ্যাবসেন্ট থাকবেন রবিবারের ক্লাসে তাদেরকে গ্রামারের ক্লাস থেকেই বের করে দেওয়া হবে, অ্যাবসেন্ট থাকা চলবে না, একদম নয়। আমি অনেক দেখে নিলাম যে স্যার রেকর্ডেড ক্লাস দেখবো, রেকর্ডেড ক্লাস করব, রেকর্ডেড আমার সময় হচ্ছে না, এই হচ্ছে না, রেকর্ডেড ক্লাস দেখবো বলে অনেক স্টুডেন্ট রয়েছেন যারা কিন্তু মানে গ্রামার শিখতে পারেননি। যারা লাইভ ক্লাস করেন রেগুলার, তাদের অনেকজনকে তৈরি করে দিয়েছি, অনেকজন তৈরি হয়ে গেছে। কিন্তু যারা রেকর্ডেড ক্লাস দেখে, নো ফিডব্যাক, নাথিং। সামটাইমস হয়তো কল করে কিছু মানে জানার চেষ্টা করি যে আদৌ শিখছে কিনা, তখন বলে হ্যাঁ স্যার ক্লাস করি, শিখছি, কোনো ডাউট থাকছে না, সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। অথচ যখন হয়তো কোনো টেস্ট নিলাম, সেই টেস্টের রেজাল্ট 0। দ্যাটস ওয়াই মানে আমি ওদের পড়াবো না যারা রেকর্ডেড ক্লাস দেখবেন, প্রয়োজন নেই আমার পড়ানোর। তো রেকর্ডেড ক্লাস অবশ্যই দেখবেন, কিন্তু লাইভ ক্লাস করতে হবে। আর বিশেষ করে রবিবার যেহেতু পড়া ধরবো, সেদিন তো অ্যাবসেন্ট থাকাটা স্বাভাবিক, তাই না? তো রবিবার যদি দেখি যে অ্যাবসেন্ট, তাহলে তাকে গ্রুপ থেকেই বের করে দেবো, অর্থাৎ ক্লাস করাবোই না। বোঝা গেছে? একদম স্ট্রিক্ট, মানে আমি কমান্ডেড, তো এই রুলসটা বললাম। ইয়েস, আমি হ্যান্ড রেজ করবেন, কিছু বলতে হলে হ্যান্ড রেজ করবেন, আমি বলার সুযোগ দেব। ওকে, সো অবশ্যই ক্লাস করতে হবে। ইন কেস কেউ হয়তো ক্লাস করতে পারবেন না, অ্যাবসেন্ট হয়তো থাকবেন, ইনফর্ম মি, আমাকে ইনফর্ম করতে হবে যে স্যার আজকে ক্লাস আমি অ্যাবসেন্ট থাকবো, এই কারণ আছে, আমি রেকর্ডেড দেখে নেব, কোনো ডাউট যদি হয় তাহলে পরের দিন স্যার ক্লিয়ার করে নেব। বোঝা গেছে? পরপর 2 দিন যদি অ্যাবসেন্ট দেখি মানে ইংলিশ গ্রামারের ক্লাসে, তাহলে তাকেও গ্রুপ থেকে বের করে দেবো, সোজাসুজি বের করে দেবো। আর যদি কেউ মানে ক্লাসের মধ্যে ডিউরিং লেকচার যদি কেউ কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেন, তাহলে হ্যান্ড রাইজ করতে হবে। আর মাইক কেউ অন রাখবেন না। দ্বিতীয়ত ভিডিও ক্যামেরা অন করার প্রয়োজন নেই। আমি ভিডিও ক্যামেরা অন করাবো কখন? পড়া ধরবো, পড়া ধরে যখন পারবেন না তখন কান ধরে উঠবস করতে হবে, তখন আমি ভিডিও ক্যামেরা অন করাবো। বোঝা গেছে? তো ইয়েস, কে প্রশ্ন করছিলেন বলুন। কেউ প্রশ্ন করছিলেন একটু আগেই। স্যার আমি পীযূষ বলছি স্যার। হ্যাঁ, বলছি স্যার, আপনি যে রবিবারে যে ক্লাসটা বলছেন, তো বলছি ওটা তো ওই দিন তো আমাদের ছুটি থাকে, তো বলছি একটু ক্লাসের টাইমিংটা একটু এগিয়ে নিয়ে আসা যাবে না? না, মানে 9 ওটা যদি PM একটু, হ্যাঁ 9টার জায়গায় একটু যদি এগিয়ে নিয়ে আসা না ভালো হয় আর কি। হবে না ওটা, মানে এই জন্যই হবে না। এটা এক্সট্রা ক্লাস আপনাদের ব্যাচের জন্য, এবং ওখানে আরো অন্যান্য স্টুডেন্ট থাকবে অন্য ব্যাচের। বোঝা গেছে? আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, ওটা এগোনো যাবে না। ইভেন কি এই এই টাইমিং গুলো এগোনো যাবে না, 9টাই থাকবে। ওকে, আর কেউ কিছু বলছিলেন? নেই। যাই হোক, আমরা আজকে জাস্ট ইন্ট্রোডাকশন ক্লাস, আমাদের সিলেবাসটা দেখবো। সিলেবাসটা দেখার পরে 25টা প্রশ্ন একটু আমরা আলোচনা করব, জাস্ট। ওকে, নর্মালি এই যে সিলেবাস নিয়ে আলোচনা করব ওভারঅল সমস্ত এক্সামের জন্যই। তবে স্পেসিফিক আমি বলে দেবো যে ডাব্লিউবিসিএস এক্সামে কোন পোর্শনটা থাকে। সো সিলেবাস মানে আমাদের যে এক্সাম গুলো হয়, কম্পিটিটিভ এক্সামে ইংরেজির যে সিলেবাস থাকে, মানে ইংরেজিতে থাকে দুটো ধাপে হয়। সেটা হচ্ছে একটা টায়ার 1 বা প্রিলিমস, আর টায়ার 2 অথবা মেন্স। তাহলে সিলেবাস হতে পারে আলাদা আলাদা, কারণ অনেক এক্সামে মেন্সে রাইটিং স্কিলস থাকে, রাইটিং ডেসক্রিপটিভ পেপারস থাকে। সো টায়ার 1 অর্থাৎ প্রিলিমস, যেটাতে কি কি থাকে? গ্রামার, ভোকাবস অ্যান্ড রিডিং স্কিলস। আর টায়ার 2 অর্থাৎ মেন্সে থাকে রাইটিং স্কিলস, অর্থাৎ আমরা ডেসক্রিপটিভ বলতে পারবো, ডেসক্রিপটিভ পেপারস, ডেসক্রিপটিভ গ্রামার এবং ডেসক্রিপটিভ ভোকাবস। সো এই ডেসক্রিপটিভ গ্রামার এবং ডেসক্রিপটিভ ভোকাবস আমাদের ডাব্লিউবিসিএস এ থাকে না। ডাব্লিউবিসিএস এ শুধুমাত্র এই পোর্শনটাই থাকে, রাইটিং স্কিলস। আর প্রিলিমসের সিলেবাসে গ্রামার, ভোকাবস অ্যান্ড রিডিং স্কিলস। এখন প্রশ্নের প্যাটার্ন বোঝা খুব মুশকিল, মানে কোন এক্সামে, বিশেষ করে স্টেট গভর্নমেন্টের এক্সামের কথা বলছি, কারণ এনারা কি করেন, প্রশ্ন কপি করেন অন্যান্য এক্সাম থেকে, অন্যান্য স্টেটের এক্সাম থেকে, কোনো ইউনিভার্সিটির এক্সাম থেকে, বা কোনো সিজিএল, সিএইচএসএল বা কোনো ব্যাংকিং এর এক্সাম থেকে কপি মেরে নেন। তো এদের কোনো স্ট্যান্ডার্ড নেই, প্রশ্ন কোন কিরকমও হতে পারে। দ্যাটস ওয়াই ডাব্লিউবিসিএস এ বলা যাবে না যে রিডিং স্কিলস থাকবে না। গ্রামার এবং ভোকাবস থাকেই ডাব্লিউবিসিএস এ, রিডিং স্কিলসও থাকতে পারে। রিডিং স্কিলস নাথিং, গ্রামার এবং ভোকাবস যদি কারো ক্লিয়ার থাকে ঠিকভাবে, তাহলে রিডিং স্কিলসটা পারবো আমরা সেই জায়গাটা। সেটার করে আলাদা করে ক্লাস করার প্রয়োজন নেই, জাস্ট প্র্যাকটিস করলেই হবে। নেক্সট আমরা টায়ার 1 এ যে গ্রামার, ভোকাবস, রিডিং স্কিলস রয়েছে, এই পোর্শন গুলোতে মানে গ্রামারের পার্টে কি কি আছে একটু দেখে নি। সেন্টেন্স কারেকশন থাকে, সেন্টেন্স কারেকশন, বা আমরা জানি যে ফাইন্ড দা এরর, ফাইন্ড দা এরর। ফাইন্ড দা এরর। সো এই এরর কারেকশন অর্থাৎ সেন্টেন্স কারেকশন, বা আমরা এরর কারেকশনও বলতে পারি, ফাইন্ড দা এরর বা এরর কারেকশন। এরর কারেকশন, এরর কারেকশন। এই এরর কারেকশন জানার জন্য, পারার জন্য, অ্যাবিলিটি নিয়ে আসার জন্য আমাদের পুরো হোল গ্রামার শিখতে হবে। হোল গ্রামার জানা থাকতে হবে। গেল। দ্বিতীয় হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। মানে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট অর্থাৎ কোনো একটা বাক্য থাকবে, সেই বাক্যটাকে হয়তো ভুল আছে বাক্যে কিছু, সেটাকে ইমপ্রুভমেন্ট অর্থাৎ সঠিক করে লিখতে গেলে কি হবে? অপশন থাকবে, গ্রামারের পার্টে কি হয়, এমসিকিউ থাকে। সো অপশন থাকবে, অপশন আমাদের চুজ করতে হবে যে কোন অপশনটা অ্যাপ্রোপ্রিয়েট, বা আদৌ কি ইমপ্রুভমেন্টের প্রয়োজন আছে, না যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটাই অ্যাপ্রোপ্রিয়েট, সেটাই কারেক্ট। হতে পারে ভুল নেই, কোন একটা সেন্টেন্স আছে যে সেই সেন্টেন্সটা ভুল নেই, কিন্তু সেটাকে ইমপ্রুভমেন্ট করা যেতে পারে। ভুল নেই, বাট আমাদের কি বলে, সেন্স অনুযায়ী কিছু ভুল থাকতে পারে,
বা তার থেকে কোনো অ্যাপ্রোপ্রিয়েট আরো হতে পারে কোনো সেন্টেন্স বাক্য। তো সেটাই হচ্ছে ইমপ্রুভমেন্ট, অর্থাৎ কারেকশন করতে হবে আমাদের, কারেকশন করে সঠিকটা কি হবে সেটা জানতে হবে। আর ফাইন্ড দ্য ইরর বা ইরর কারেকশনে যেটা হবে, আমাদের ইররটা খুঁজে পেলেই হবে, কিন্তু খুঁজে পাওয়ার জন্য কি করতে হবে, কি থাকতে হবে, পুরো গ্রামারের নলেজ থাকতে হবে আমাদের। সো আমরা নলেজ বিল্ড কিভাবে করব? যখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করব, তখন আমাদের কাজ কি হবে, ইররটাকে খোঁজা। কিন্তু শুধু ইরর খোঁজাই আমাদের কাজ হবে না, সঠিক অ্যান্সারটা কি হবে সেটাও জানতে হবে, তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। নর্মালি আমরা অনেকে ইরর খুঁজে পেয়ে যাই, কিন্তু কারেকশন কি করতে হবে, সঠিকটা কি হবে আমরা জানতে মানে জানি না, হয়তো পারি না হয়তো, কিন্তু পারতে হবে। তাহলে আমরা পারবো কখন, যখন গ্রামারের ফুল কনসেপ্ট ক্লিয়ার থাকবে, তখন আমরা পারবো। আর যদি আমরা এরর কারেকশন বা সেন্টেন্স কারেকশন যখন করব, তখন যদি আমাদের ওইভাবেই আমরা প্র্যাকটিস করি, আমরা পড়ি যে সঠিকটা কি হবে, তাহলে আমরা সেন্টেন্স ইমপ্রুভমেন্টটাও হ্যালো স্যার। করতে পারবো। স্যার শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি, শুনছেন? শুনতে পাচ্ছি আমি। হ্যান্ড রেজ করবেন, স্যার, কিছু যখন বলবেন, জিজ্ঞাসা করার কিছু থাকবে হ্যান্ড রেজ করবেন, আমি বলতে বলবো। ওকে, বলুন কি বলছেন। স্যার, বাড়ছে। শোনা যাচ্ছে না, নেটওয়ার্কের প্রবলেম হবে আপনার, শোনা যাচ্ছে না। স্যার স্যার বের করছে। ওকে, আপনারা কি কেউ শুনতে পেয়েছেন ওনাকে, না আমি শুনতে পাচ্ছি না? বাকিরা কি কেউ শুনতে পেয়েছেন, একটু কনফার্ম করবেন তো আমাকে। হ্যাঁ স্যার, ওই বলছি লিঙ্ক থেকে বার করে দিচ্ছি, অমনি কিছু একটা বলছিল। লিংক থেকে বার করে দিচ্ছি মানে? মানে ঠিক হয়তো আছে, গুগল ক্লাসে লিঙ্কে জয়েন হচ্ছে। ক্লাস রিলেটেড যদি কোনো প্রশ্ন না থাকে, আমি এখন পড়াচ্ছি, লেকচারের মধ্যেকার যদি কিছু না থাকে সেটা পরে বলবেন, হয় ফোন করে বলবেন, নাহলে ক্লাসের শেষে বলবেন। ওকে, ঠিক আছে স্যার, ওকে। কোথায় ছিলাম যেন, ভুলে গেছি, আমি ভুলে যাই। সেন্টেন্স যদি আমরা কারেকশন যখন প্র্যাকটিস করব, আমরা প্র্যাকটিস করার সময় যদি আমরা কনসেপ্টটা ক্লিয়ার করে দিই যে ভুলটা আছে কোথায় এবং ভুলটা কি, সঠিকটা কি হবে, তাহলে আমাদের তার মানে কি আমরা পুরো আমাদের সেখানকার নলেজ রয়েছে, তাহলেই পারবো আমরা, না হলে পারবো না। অর্থাৎ গ্রামারের ফুল নলেজ থাকলে পারবো। এবার যদি সেন্টেন্সকে কারেক্ট করতে পারি, তার মানে কি ইমপ্রুভমেন্টের সেকশনটা সেখান থেকেই কভার হয়ে যাচ্ছে। তো ইমপ্রুভমেন্ট অ্যান্ড ইরর কারেকশন কমন জিনিস, কমন জিনিস। এবার ইরর তো ভুল থাকবে অবশ্যই, ইমপ্রুভমেন্টও ভুল থাকতে পারে, সঠিকটা কি হবে সেটা আমাদের মানে অ্যান্সার করতে হবে। আর এরর কারেকশনে কি হবে, জাস্ট কোথায় এরর আছে সেটা বলতে পারলেই হলো, সেটা বলতে পারলেই হলো। তো ইমপ্রুভমেন্টের একটা যদি বলি, আমি একটা এক্সাম্পল বলি যে রাম ইজ মাই বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, এইটাকে আমরা ইমপ্রুভ যদি করি, ইমপ্রুভমেন্ট কি প্রয়োজন আছে কি, এটা কি বাক্যটা কি কারেক্ট, এই বাক্যটা কি কারেক্ট, হতে পারে কারেক্ট, নাও ইমপ্রুভমেন্ট প্রয়োজন হতে পারে, বা হতে পারে ইনকারেক্ট, ইনকারেক্ট। সো এটার যদি ইমপ্রুভ করি, যদি প্রয়োজন হয় ইমপ্রুভমেন্ট, তাহলে কি হবে, আছে, প্রয়োজন আছে। অ্যাকচুয়ালি রাম ইজ মাই বেস্ট ফ্রেন্ড যে বলেছি, বেস্ট ফ্রেন্ড কথাটা হয় না, মানে বেস্ট ফ্রেন্ড আমরা বলতে পারি না, আমরা যারা বলি সেন্স অনুযায়ী এটা কিন্তু ভুল হয়, সেন্স অনুযায়ী ভুল হয়, হয়তো জানি না বা মানতে পারবো না, আমরা সবাই বলে থাকি বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। যাই হোক, এটাকে যদি ইমপ্রুভ করতে হয় এই বাক্যটাকে, ধরে নিলাম বাক্যটা কারেক্ট, তারপরও ইমপ্রুভ করা যাবে। ইমপ্রুভ করতে হয় মানে অ্যাপ্রোপ্রিয়েট কি হবে, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট আমরা যদি দেখতে যাই,
অ্যাপ্রোপ্রিয়েট যদি এটা করতে যাই তাহলে কি হবে, রাম ইজ মাই bosom friend বা রাম ইজ মাই ক্লোজ ফ্রেন্ড। এই হচ্ছে ইমপ্রুভ করলাম। তো এই দুটো কারেক্ট, কিন্তু প্রথম যেটা আছে অ্যাকচুয়ালি ভুল, সেইটা ভুল। তো আমরা তাহলে ইমপ্রুভমেন্টের সেকশনটা এইভাবেই প্র্যাকটিস করব। নেক্সট রয়েছে সেন্টেন্স ফিলার। এই সেন্টেন্স ফিলার আমরা প্রিপোজিশন দিয়ে ফিল করতে পারি, মানে ফিলার বলতে ফিল ইন দা ব্ল্যাঙ্কস যে থাকে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস। সো প্রিপোজিশন দিয়ে ফিল করতে পারি, মানে প্রিপোজিশন দিয়ে বা ভার্ব দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব বা কোনো ওয়ার্ড এটসেট্রা দিয়ে আমাদের অ্যাওয়ার্ড হলো, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, বা কোনো কনজাংশন হতে পারে, এটসেট্রা দিয়ে আমরা ফিল আপ করবো। সো সেন্টেন্স ফিলার অর্থাৎ শূন্যস্থান পূরণ থাকবে, শূন্যস্থান পূরণ। তারপরে রয়েছে চেঞ্জ অফ ভয়েস, চেঞ্জ অফ স্পিচ, চেঞ্জ অফ ডিগ্রি। খুবই সহজ টপিক এই তিনটে টপিক, চেঞ্জ অফ ভয়েস, চেঞ্জ অফ স্পিচ এবং চেঞ্জ অফ ডিগ্রি। এই তিনটে টপিক আমরা পড়বো অ্যাডভান্স স্টেজে গিয়ে। প্রাইমারি স্টেজে আমাদের প্রাইমারি নলেজ, গ্রামারের উপরে প্রাইমারি নলেজ একদম ভালোভাবে ক্লিয়ার করে নেব। তারপরে অ্যাডভান্সড স্টেজে গিয়ে আমরা ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ শিখবো। আর শুধুমাত্র ক্লাস করলেই, মানে ক্লাসগুলো অ্যাটেন্ড করলেই আমাদের ভয়েস চেঞ্জ, ন্যারেশন এবং ডিগ্রি পরীক্ষায় আর ভুল হবে না। কিছু প্র্যাকটিস তো অবশ্যই কিছুটা করতে হবে, তবে ক্লাসের মাধ্যমে এক্সট্রা করে আর ক্লাসের প্রয়োজন পড়বে না, ক্লাসগুলো মনোযোগ সহকারে করতে হবে। তাহলে এখান থেকে মোটামুটি প্রশ্ন এক্সামগুলোতে 3টা 4টে বা 5টা প্রশ্ন এসে থাকে ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ আর ডিগ্রি থেকে। তো আশা করছি এইখানে তো কোনোই প্রবলেম হবে না যদি আমরা বেসিকটা ভালোভাবে পড়ে নেই এবং ক্লাসগুলো করি। নেক্সট আমাদের 7 নম্বর গ্রামারের পার্ট হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের জন্য আমাদের প্রথমত গ্রামারের যে সেন্টেন্সের টাইপ, সেন্টেন্স কত রকমের হচ্ছে, কি কি স্ট্রাকচার, গঠনগুলো কেমন হয় এটসেট্রা খুব ভালোভাবে আমাদের ক্লিয়ার নলেজ থাকতে হবে, তাহলে আমরা ট্রান্সফরমেশন করতে পারবো। এবার ট্রান্সফরমেশন বলতে আমাদের যে সেন্টেন্স গুলো আছে, সেন্টেন্সের যে টাইপ রয়েছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, অ্যাসার্টিভ, এক্সক্লেমেটরি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই যে সেন্টেন্সের টাইপ আছে, এই সেন্টেন্সের টাইপ গুলো আমাদের ভালো করে জানতে হবে। এবং ট্রান্সফরমেশন অর্থাৎ কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, সেটাকে হয়তো ইন্টারোগেটিভ করতে বললো পরীক্ষায়। ক্লার্কশিপের তো একদম ক্লার্কশিপ প্রিলিমস আবার হবে, মানে ক্লার্কশিপ 2025-এর এক্সাম হবে, 2025 ফর্ম ফিল আপ শুরু হবে, ফর্ম ফিল আপও হবে এবং এক্সামও হবে, আবার হবে ক্লার্কশিপটা। যাই হোক, তো ক্লার্কশিপের খুব পছন্দের টপিক এটা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। বেশ কিছুটি দুটো 3টে 4টে 5টা করেও প্রশ্ন থাকছে ক্লার্কশিপে এই জায়গাটা থেকে, এবং ন্যারেশন, ভয়েস চেঞ্জ, ওই জায়গাটাও ক্লার্কশিপের খুব পছন্দের টপিক। সো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ বা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, কোনো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, বলবে ট্রান্সফর্ম ইনটু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের করতে হবে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ, ভাইস ভার্সা হবে, ভাইস ভার্সা। অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি বা এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স এটসেট্রা, এরকম। তারপরে আমাদের সেন্টেন্সের টাইপস রয়েছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড। কোনো একটা সিম্পল সেন্টেন্স থাকবে, সেটাকে কমপ্লেক্স করতে বলতে পারে, কম্পাউন্ড থাকবে, সেটাকে সিম্পল করতে বলতে পারে, সিম্পলকে কমপ্লেক্স করতে পারে বলতে পারে, কমপ্লেক্সকে সিম্পল করতেও বলতে পারে। নেক্সট রয়েছে কমপ্লেক্সকে কম্পাউন্ড বা কম্পাউন্ডকে কমপ্লেক্স। তো এই ট্রান্সফরমেশন গুলো আমাদের
করতে হবে, এবং এগুলো করার জন্য কি কি জানতে হবে আমাদের? আমাদের পুরো গ্রামার তো জানতে হবে, গ্রামারের সঙ্গে মেন যেটুকু পোর্শন আমাদের জানতে হবে সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্সের ক্লাস আমি করাবো, সেন্টেন্সের ক্লাস হয়তো 2টো বা 3টা ক্লাস হতে পারে সেন্টেন্সের ক্লাস। সো সেন্টেন্সের যে ক্লাস করাবো আমি, সেই ক্লাসে A to Z এভরিথিং সেন্টেন্স সম্পর্কে আমি ভেঙে ভেঙে সব পড়াবো, এবং পুরোটাই আয়ত্তে নিয়ে চলে আসতে হবে, মানে কোনো ডাউট যাতে না থাকে, কনসেপ্ট ক্লিয়ার করে নিতে হবে। যদি না হয় প্রশ্ন করবেন, ডাউট যদি থেকে যায় তাহলে সেই জায়গাগুলো আবার বলে দেব, অবশ্যই বলে দেব। আমাদের যে জার্নি শুরু হচ্ছে, এই জার্নিতে আমরা পুরো গ্রামারকে ভালো করে শিখবো, একদম খুব ভালো করে শিখবো। সো প্রত্যেকেই যে প্রচেষ্টাটা রাখবেন সেটা হচ্ছে ক্লাসগুলো লাইভ করা, এবং কোনো ডাউট থাকলে সেটাকে ক্লিয়ার করা, আর নিজেদেরকে অবশ্যই বাড়িতে রিভিশন দিতে হবে। অনেকেরই ক্লাস করে ক্লাসে যা শিখলাম, যা শুনলাম হয়তো মনে থেকে যায়, কিন্তু অনেকে থাকে না। তার জন্য কি করতে হবে? আমি যে নোটস প্রোভাইড করব, সেই নোটসটা হচ্ছে মাইন্ড ম্যাপ, মানে নোটসটা রিভিশনের জন্য খুবই সুন্দর আমি যে নোটস দেব। এবং সেই নোটস দেখে যদি আপনারা যে টপিকগুলো, যে নোটসগুলো দেওয়া থাকবে সেগুলো বুঝতে পেরে যান, তার মানে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আর যদি না বুঝতে পারেন তাহলে ডাউট আছে, কনসেপ্ট ক্লিয়ার হয়নি। সো নোটস পড়তে গেলে আমার ক্লাস অবশ্যই করতে হবে। ক্লাস না করে নোটস পড়ে কোনো লাভ হবে না, বোঝাই যাবে না। হয়তো আমি বলেছি রামের বাবা শ্যাম, আপনি বুঝলেন রামের স্ত্রী শ্যাম, এরকম হতেই পারে, মানে হবে। তো অবশ্যই ক্লাস করতে হবে নোটসটা বোঝার জন্য, এবং ক্লাস না করে কেউ পণ্ডিত হতে পারবেন না। কোনো বই পড়ে আপনি কখনোই গ্রামারের নলেজ পুরোপুরিভাবে ক্লিয়ার হবে না। গ্রামারের নলেজ ক্লিয়ার করার জন্য অবশ্যই কোনো টিচারের কাছে পড়তে হয়। যেরকম ম্যাথস রিজনিং যদি উইক থাকে তাহলে পড়তে হবে, ঠিক সেরকম ইংরেজিও পড়তে হবে। সো আমি বলবো ক্লাসগুলো করতে রেগুলার, আর ভোকাবসের তো ফাঁকি দেওয়াই যাবে না, প্রথমেই বললাম, একদমই ফাঁকি দেওয়া যাবে না। এবং ক্লাসগুলো গ্রামারেরও ক্লাস করতে হবে, ফাঁকি দেওয়া যাবে না যে স্যার রেকর্ডেড দেখে নেব, তারপরে রেকর্ডেড হয়তো দেখছেন না। আমি যদি দেখি পরপর 2টো ক্লাসে অ্যাবসেন্ট, আমি বের করে দেব ক্লাস থেকে। ওকে, তো এই গেল আমাদের কি বলে গ্রামারের সিলেবাসটা একটু আমরা দেখলাম, গ্রামারের পোর্শনটা। এরপরে ভোকাবস থেকে 25টা প্রশ্নের মধ্যে 7টা 8টা 6টা এরকম এসে থাকে। সো ভোকাবসের পার্টে থাকবে আমাদের সিনোনিমস, অ্যান্টোনিমস, অর্থাৎ সেম মিনিং এবং অপোজিট মিনিং এর ওয়ার্ড। আমাদের সেম মিনিং খুঁজে বের করতে বলবে বা অপোজিট মিনিং খুঁজে বের করতে বলবে। আমরা এক্ষুনি দেখবো, প্রশ্ন দেখবো যে প্রশ্ন কেমন হয়, একটু পরেই দেখবো। তারপরে রয়েছে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজ। ইডিয়ামস এবং ফ্রেজ আমাদের মুখস্থ করতে হবে। ইডিয়াম ফ্রেজ অ্যাকচুয়ালি মুখস্থ করতে হয় না, মানে পড়লেই হবে, রিডিং পড়তে হবে রেগুলার, তাহলেই মুখস্থ হয়ে যাবে। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনও তাই, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন অর্থাৎ এক কথায় প্রকাশ। সো এগুলোও পড়তে হবে, অনেক আছে, অনেকটাই মানে ইফোর্ট দিয়ে পড়তে হবে। আমি 6 মাসের মধ্যে চেষ্টা করব শেষ করার পুরো। তারপরে স্পেলিং মিস্টেক্স এর জন্য আমাদের সিনোনিমস অ্যান্টোনিমসটা ভালো করে পড়লেই হয়ে যাবে। তারপরও আমি নোটস দিয়ে দেবো, সমস্যা নেই, নোটস দিয়ে দেবো। নেক্সট আর একটা রয়েছে যেটা পুলিশ এসআই এর জন্য, পুলিশ এসআই খুব জিজ্ঞাসা করছে, বা ডব্লিউবিসিএস এক্সামও চলে আসছে, সেটা হচ্ছে হোমোনিমস। হোমোফোনসটা আসছে বেশি, হোমোফোনস আর অ্যাক্রোনিমস। এই হোমোফোনস এবং অ্যাক্রোনিমসও আমাদের পড়তে হবে। হোমোনিমস কি? হোমোনিমস হচ্ছে
সিনোনিমস, অ্যান্টোনিমস, ফ্রেজ, ইডিয়াম এগুলো তো আমরা জানি হয়তো, তাই না? সবাই জানেন তো? কেউ জানেন না এরকম কেউ রয়েছেন? না জানা থাকলে আমরা জেনে যাব অবশ্যই। সো হোমোনিমস, হোমোফোনসটা একটু বলে নিই। হোমোনিমস হচ্ছে কোনো দুটো শব্দ বা তিনটা শব্দ, তিনটা ওয়ার্ড, দুটো বা তিনটা ওয়ার্ড, 2 or 3 ওয়ার্ডস। কি হবে? স্পেলিং মানে pronunciation and spelling same but meaning different. সেইগুলোকে আমরা বলবো হোমোনিমস। স্পেলিং এবং প্রোনাউন্সিয়েশন সেম থাকবে, মিনিং ডিফারেন্ট থাকবে, সেগুলোকে আমরা বলবো হোমোনিমস। যেরকম ক্যান, CAN, ক্যান মানে পারা, অ্যাবিলিটি বোঝায়, অ্যাবিলিটি। কিন্তু CAN আর একটা আছে ক্যান। এই ক্যান মানে হচ্ছে পাত্র। ওই যে দুধের ক্যান হয়, দুধের ক্যান, পাত্র, স্টিলের পাত্রগুলো যে হয়, তাহলে একই বানান, একই রকম উচ্চারণ, কিন্তু মিনিং আলাদা, সেটা হচ্ছে হোমোনিমস। আর হোমোফোনস হচ্ছে প্রোনাউন্সিয়েশন তো সেম দুটোর ক্ষেত্রেই থাকছে, কিন্তু স্পেলিং অ্যান্ড মিনিং দুটোই আলাদা, মিনিং ডিফারেন্ট, সেইগুলো হচ্ছে হোমোফোনস। তাহলে হোমোফোনস এর এক্সাম্পল কি হবে? যেরকম ফেয়ার, FAIR, ফেয়ার। আর একটা হয় FARE, ফেয়ার। FAIR ফেয়ার, FARE ফেয়ার। এই ফেয়ার মানে কি হয়? এই ফেয়ার মানে মেলা হয়, তাই না? কিন্তু FARE, এই ফেয়ার মানে ন্যায্য ফেয়ার। তো এই যে মিনিং এবং স্পেলিং দুটোই আলাদা, কিন্তু উচ্চারণ সেম, এটা হচ্ছে হোমোফোনস। আর অ্যাক্রোনিমস হচ্ছে দুই বা ততোধিক শব্দ যাদের উৎপত্তি একই জায়গা থেকে, উৎপত্তি স্থল একই। এই বেসিক থেকে আজকে এখন যেটি বলছি এখান থেকেও প্রশ্ন আসে পরীক্ষায়। এরকম প্রশ্ন দেয় যে যদি দুটো শব্দের মিনিং এবং স্পেলিং যদি আলাদা হয় কিন্তু প্রোনাউন্সিয়েশন সেম হয়, তাহলে সেই শব্দকে আমরা কি বলবো, এরকম প্রশ্ন দেয়। সো অ্যাক্রোনিমস কি? উৎপত্তি একই জায়গা থেকে, একই গোত্র থেকে, সেই শব্দগুলোকে আমরা বলবো অ্যাক্রোনিমস। তাহলে এক্সাম্পল, হিস্টোরি মানে ইতিহাস। একটা হয় হিস্টোরিক, এটা হিস্টোরিক প্লেস। হিস্টোরি মানে ইতিহাস, আর হিস্টোরিক কোনো জায়গা হয়, প্লেস। আর একটা হয় হিস্ট্রিওনিক। এই হিস্ট্রিওনিক শব্দের মানে শব্দটা অ্যাকচুয়ালি কি হয়, কোনো ব্যক্তি যখন অত্যাধিক সাফল্য পায় জীবনে, তাহলে সে কি হয়, ইতিহাসের পাতায় গেঁথে যায়, হিস্ট্রিওনিক হয়ে যান উনি। যেরকম আমাদের রিসেন্টলি ডেথ হয়ে গেল ধর্মেন্দ্র একজন হিস্ট্রিওনিক অ্যাক্টর। তারপরে দিলীপ কুমার হিস্ট্রিওনিক অ্যাক্টর। তো ইতিহাসে যখন গেঁথে থেকে যাবেন তখন তাকে আমরা বলবো হিস্ট্রিওনিক পার্সন। আর হিস্টোরি মানে ইতিহাস, আর হিস্টোরিক প্লেস হয়, তো উৎপত্তি একই জায়গা থেকে, তখন আমরা সেগুলোকে বলবো অ্যাক্রোনিমস। প্রশ্ন এখান থেকেও পরীক্ষায় আসতে পারে, পরীক্ষায় দিচ্ছে। এই যে আমাদের টেট এক্সাম হচ্ছে, টেট থেকে এরকম বেসিক থেকে প্রশ্ন দিয়ে দিচ্ছে, বেসিক থেকেও প্রশ্ন
আসছে, WBCS ও আসছে এমনকি। তো আমাদের সবই ক্লিয়ার রাখতে হবে নলেজকে। তার জন্য কি করতে হবে? রেগুলার ক্লাস করতে হবে, পড়তে হবে এবং ডাউট ক্লিয়ার করতে হবে, ফাঁকি দেওয়া যাবে না। নেক্সট আমরা রিডিং স্কিলস। রিডিং স্কিলসে কি থাকে সেটা দেখব। তো যাই হোক, আমি ক্লাসের কথা একটা প্রত্যেক ব্যাচেই বলে থাকি যে কি অফ সাকসেস, কি অফ সাকসেস এর জন্য তিনটি আলফাবেট আছে, CUP। CUP, কাপ। কাপ মিন্স হচ্ছে, সি মিন্স কনসেন্ট্রেট। কনসেন্ট্রেট মানে কনসেন্ট্রেশন আনতে হবে। এই যে ক্লাস করছেন আপনারা ধৈর্য ধরে, এটাই হচ্ছে কনসেন্ট্রেট করে আছেন। কনসেন্ট্রেট করতে হবে। তাহলে মানে একটা ধাপ হচ্ছে কনসেন্ট্রেশন সাকসেসের। একটা চাবি কি, আপনারা যারা কনসেন্ট্রেট করে ক্লাসগুলো রেগুলার করবেন, আগামী 6 মাস যারা করবেন তারা ইংলিশটা ডেভেলপ করে নেবেন, না হলে পারবেন না, হবে না। আমি পারবো না ওইভাবে, আমি পারবো না কাউকে তৈরি করে দিতে। তাহলে সি দিয়ে কনসেন্ট্রেশন হচ্ছে কনসেন্ট্রেট, ইউ দিয়ে আন্ডারস্ট্যান্ড, বুঝতে হবে, না বুঝতে পারলে প্রশ্ন করতে হবে যে বুঝতে পারলাম না। কনসেন্ট্রেট, আন্ডারস্ট্যান্ড, আর পি দিয়ে প্র্যাকটিস। এই তিনটাই লাগবে সাকসেস পাওয়ার জন্য। কি সাকসেসের কি চাবি? একটা চাবিতে তালা খুলবে না, তিনটা চাবি লাগবে। একটা তালা খোলার জন্য তিনটা চাবি লাগবে, আর সেই তালাটা কি? সাকসেস। সো কনসেন্ট্রেট, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড প্র্যাকটিস, তিনটা যখন একসঙ্গে মিশে যাবে আপনার জীবনে, তাহলে সাকসেস পাবেন। তার মানে কি, ক্লাসে কনসেন্ট্রেট করতে হবে, পড়াশোনায় কনসেন্ট্রেট করতে হবে, পড়াশোনাটাকে বুঝতে হবে, টপিকগুলো বুঝতে হবে, নলেজকে ক্লিয়ার করতে হবে, তারপরে প্র্যাকটিস করতে হবে, নাহলে ভুলতে থাকবেন। প্র্যাকটিস অবশ্যই করতে হবে। সো রুলস অফ কাফ অর্থাৎ কি অফ সাকসেস, কনসেন্ট্রেট, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড প্র্যাকটিস, এই তিনটা জিনিস লাগবে। যে কোনো টপিক আজকে আমি পড়ালাম, আপনি কালকে ভুলে যেতে পারেন, 4 দিন পর তো ভুলবেনই। তাহলে 4 দিন পর কি করতে হবে? আবার সেটাকে চোখ বুলিয়ে নিতে হবে, রিভিশন দিয়ে দিতে হবে। সো আমি যে নোটস প্রোভাইড করব সেটা রিভিশন দেওয়ার জন্য, কম সময়ে রিভিশন দেওয়ার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট নোটস। রিডিং স্কিলসে কি থাকে আমাদের? কম্প্রেহেনশন টেস্ট অর আনসিন প্যাসেজ। আনসিন প্যাসেজ থাকবে, মানে যেটা হয়তো আপনি মানে বলা থাকবে না যে এই প্যাসেজ থেকে প্রশ্ন আসবে এটসেট্রা। আনসিন একটা তুলে দেবে, যে কোনো পেপার থেকে হোক, বই থেকে হোক। দেখা গেল বই থেকে তুলে দিলে হয়তো সেটা আপনি পূর্বে হয়তো কেউ পড়েছেন, পড়া টপিক চলে আসতেই পারে, তবে ম্যাক্সিমাম টাইম পেপার থেকেই তুলে দেয় কম্প্রিহেনশন টেস্টের জন্য। এবং ওই আনসিন প্যাসেজ থেকে কিছু প্রশ্ন উত্তর করা থাকে, আমাদের করতে হয়। সেটা কি করব আমরা? এর জন্য আমাদের তো গ্রামারের নলেজ লাগবেই, গ্রামার ছাড়া উপায় নেই। কিন্তু প্র্যাকটিস করতে হবে, এক্সাম ওরিয়েন্টেড, মানে যে এক্সাম গুলোতে থাকে আনসিন প্যাসেজ আসে, কম্প্রিহেনশন টেস্ট থেকে প্রশ্ন, সেই এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস করতে হবে, আলাদা করে ক্লাস করার কোনো প্রয়োজন নেই। নেক্সট রয়েছে ক্লোজ টেস্ট। এই ক্লোজ টেস্ট মিনিং হচ্ছে ওই যে ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকবে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস। সো ফিল ইন দা ব্ল্যাঙ্কস করার জন্য কি জানতে হবে আমাদের? গ্রামার এবং ভোকাবস দুটোই স্ট্রং থাকতে হবে, তাহলেই আমরা ক্লোজ টেস্ট গুলো করতে পারবো। মানে ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকবে, এমন তিনটা হয়তো শব্দ, ওয়ার্ড আছে যেগুলো মানে ওই অপশানে বসার জন্য একদম কাছাকাছি অপশান। কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা জানার জন্য আমাদের এই ক্লোজ টেস্টের জন্য আমাদের তিনটা জিনিস অ্যাকচুয়ালি দরকার। একটা হচ্ছে গ্রামারের নলেজ, দ্বিতীয় হচ্ছে ভোকাবস স্ট্রং থাকতে হবে, তৃতীয় থাকতে হবে যেটা হচ্ছে রিজনিং পাওয়ার, অর্থাৎ মেন্টাল অ্যাবিলিটিও ব্যবহার করতে হবে এখানে।
তিনটাই লাগবে। তার জন্য মেন্টাল অ্যাবিলিটি স্ট্রং করার জন্য ম্যাথ স্যারের কাছে রিজনিং পড়তে হবে ভালো করে। আর বাকি গ্রামার এবং ভোকাসটা আমি তৈরি করে দেবো, আর ক্লোজ টেস্টের জন্য আমরা প্র্যাকটিস করব। নেক্সট রয়েছে রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস, অর্থাৎ একটা বাক্য মানে বড় বাক্য থাকবে, সেই বাক্যটাকে কি করবে এরা পার্ট করে ভাগ করে নেবে, 4টে পার্ট করে নিল এবং সেই 4টে পার্টকে উল্টো পাল্টা করে লিখে দেবে। হয়তো এ নাম্বারে শেষের বাক্যটা লিখলো, বি নাম্বারে হয়তো প্রথমটা লিখে দিল, সি নাম্বারে মিডিলেরটা, ডি নাম্বারে একদম আরো মিডিলের, মানে দুটো তো মিডিল হবে, তো মিডিলের গুলো লিখলো। তো এইভাবে মানে এলোমেলো করে লেখা থাকবে সেন্টেন্স, বাক্যের অংশকে। আমাদের কি করতে হবে, এই বাক্যটাকে অ্যারেঞ্জ করতে হবে, সাজিয়ে লিখতে হবে পরপর, প্রথমে কোন অংশটা হবে, পরে কোন অংশটা হবে, এটসেট্রা। তো এর জন্য কিন্তু আমাদের গ্রামারের নলেজ থাকতে হবে, যে গ্রামারে একটা সেন্টেন্স কেমন হয়, সেন্টেন্স কি দিয়ে শুরু হয়, সেন্টেন্স এন্ড কি দিয়ে হয়, কিভাবে হয়, ভার্ব কোথায় বসে, আমাদের লিঙ্কার অনেক রয়েছে, লিঙ্কার গুলো কোনটা কার পরে বসে, লিঙ্কার বলতে রিলেটিভ প্রোনাউন এটসেট্রা অনেক কিছুই আছে। তো এই নলেজগুলো অর্থাৎ গ্রামারের ফুল নলেজটাই থাকতে হবে রিঅ্যারেঞ্জমেন্ট করার জন্য। তাছাড়াও কিছু ট্রিক্স আছে, ট্রিক্স গুলো বলে দেব। ট্রিক্স কিছুই না, খুবই সিম্পল ট্রিক্স আছে, কিন্তু তার জন্য কিন্তু সেটা অ্যাপ্লাই করার জন্য আমাদের কি থাকতে হবে, গ্রামার জানতে হবে, গ্রামার জানতে হবে। তাহলে পুরোটাই কি দেখলাম, আমি এতক্ষণ ধরে বক বক করছি, বারবার একটাই কথা বলছি, কি গ্রামারের নলেজ থাকতে হবে, গ্রামারের নলেজ থাকতে হবে, ভোকাবস স্ট্রং থাকতে হবে। তাহলে এই গ্রামার এবং ভোকাবস পুরোটা যদি ক্লিয়ার করতে হয় আগামী 6 মাস আমাকে সময় দেবেন। আমি কথা দিচ্ছি, আমাকে সময় দিতে হবে এবং ফাঁকি দিতে হবে না, মানে শুধু আমাকেই এই 1.5 ঘন্টা করে সময় দিলেও হবে না, একটু বাড়িতে রিভিশনও দিতে হবে, তাহলে হবে, পড়তে হবে। মিনিমাম দিনে 1 ঘন্টা করে ইংরেজিটা পড়লেই হবে, বেশি না, দিনে 1 ঘন্টা। তাহলে 6 মাসের মধ্যে গ্রামার এবং ভোকাবস কি হয়ে যাবে, একদম স্ট্রং হয়ে যাবে। তারপরে তো প্র্যাকটিস করতেই হবে, প্র্যাকটিস না করলে যতই জ্ঞানী গুণী লোক হয়ে যান না কেন, প্র্যাকটিস না করলে মানে বেশি স্কোর করা যাবে না এক্সামে, প্র্যাকটিস করতে হবে। তো এই গেল আমাদের গ্রামারের সিলেবাসটা আমরা দেখলাম, মানে প্রিলিমসের। এবার মেন্স অর্থাৎ টায়ার 2। টায়ার 2 মানে অনেকেই মেসেজ করছেন, স্যার ডেসক্রিপটিভ পেপার পড়বো, ডেসক্রিপটিভের কোনো ব্যাচ আছে কিনা। ডেসক্রিপটিভের ব্যাচ আছে, কিন্তু ওই ব্যাচে অ্যাডমিশন নিতে পারবো না আমি। কেন পারবো না, কারণ হচ্ছে ডেসক্রিপটিভ ক্লাস হচ্ছে, ডেসক্রিপটিভ পেপার হচ্ছে গ্রামারেরই সেকেন্ড পার্ট, মানে সেকেন্ড স্টেজ, নট পার্ট, সেকেন্ড স্টেজ গ্রামারের। অর্থাৎ ডেসক্রিপটিভ পড়তে গেলে আমাদের গ্রামার ভালো করে জানা থাকতে হবে, না হলে হবে না, মুশকিল আছে। গ্রামার জানা থাকতে হবে, নাহলে গ্রামাটিক্যাল ইরর হবে। আমি লিখবো একটা বাক্য, সেইখানে গ্রামাটিক্যাল ইরর হলে গেলে তো সেটা বাক্যটা অ্যাকসেপ্টেড নয়, ভুল হয়ে গেল, তাহলে নাম্বার পাওয়া যাবে না। স্ট্রিক্টলি ডেসক্রিপটিভ পড়ার জন্য গ্রামার আমাদের জানা থাকতে হবে। এবার আমি দেখি, এটা তো কথা বললাম, কারণ হচ্ছে অনেকেই মেসেজ করছেন, অনেকেই ফোন করছেন, স্যার ডেসক্রিপটিভ ব্যাচে ভর্তি হব, ডেসক্রিপটিভ ব্যাচে ভর্তি হব। গ্রামারের কনসেপ্ট ক্লিয়ার আছে, যেই প্রশ্নটা করা হয় একদম গুটিয়ে যায়, ম্যাক্সিমাম জনই দেখি আর কোনো রেসপন্স করে না। গ্রামার মানে জাস্ট আমি লিখি, যখনই ডেসক্রিপটিভ প্রশ্নটা করে যে ডেসক্রিপটিভ ব্যাচ অ্যাভেলেবেল আছে, আমার প্রশ্ন হয় যে গ্রামারের নলেজ থাকতে হবে ক্লিয়ার পুরো, আছে কি আপনার?
তারপরে কোনো রেসপন্স আর থাকে না কোনো স্টুডেন্টের। যাই হোক, রাইটিং স্কিলস অর্থাৎ আমরা ডেসক্রিপটিভ মেন্সে ঢুকে যাচ্ছি, সেখানে ডেসক্রিপটিভে ঢুকে গেলাম। সো টায়ার 2 তে প্রেসি রাইটিং থাকে, লেটার রাইটিং রাইটিং স্কিলসে, রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন, কম্পোজিশন আর এসে রাইটিং মানে রচনা, যেটা আমরা বলি বাংলায় রচনা, আর ডায়লগ রাইটিং। এটা হচ্ছে WBCS এর সিলেবাস। WBCS ম্যাক্সিমাম এক্সামগুলোতে কি কোন কোন টপিকটা থাকে? প্রেসি, রিপোর্ট আর ট্রান্সলেশন। বাকি কম্পোজিশন, ডায়লগ এবং লেটার, ডায়লগ লেটার বা এখানে আরো একটা অ্যাড হবে নোটিস রাইটিং, ডায়লগ লেটার এবং নোটিস রাইটিং, এটা কিন্তু WBCS আছে। আর প্রেসি, রিপোর্ট, ট্রান্সলেশন হচ্ছে অন্যান্য এক্সাম, ক্লার্কশিপ হলো, মিসলেনিয়াস হলো, পুলিশ SI হলো, আরো ICDS আছে, এটসেট্রা এক্সামগুলোতে প্রেসি, রিপোর্ট এবং ট্রান্সলেশন থাকে। বাকি অপশন পোর্শনগুলো শুধুমাত্র WBCS এ আছে। সো আমাদের যখন এই যে গ্রামারের বললাম 6 মাস পর আমাদের গ্রামারের নলেজ পুরোপুরি ভাবে ক্লিয়ার হয়ে যাবে, আমরা কনসেপ্ট ভালো হয়ে যাবে গ্রামারের উপরে, তারপরে কিন্তু আমরা ডেসক্রিপটিভ শুরু করতে পারবো। তো যারা আপনারা ডেসক্রিপটিভ কন্টিনিউ করবেন, আমি পড়াবো ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ ইংলিশ পড়াবো অবশ্যই। আর বাংলার জন্য অন্য কোথাও যেতে হবে না, এটাও আমি পড়িয়ে দেব। ভালো পড়াই না যদিও, বাংলাটা কিন্তু পড়িয়ে দেব, মানে খারাপও পড়াবো না। বোঝা গেছে? তাহলে এটা হবে আফটার 6 মাস, 6 মাস পর। তাহলে এই গেল রাইটিং স্কিলস। তারপরে কি ছিল আমাদের? ডেসক্রিপটিভ গ্রামার। মানে রাইটিং স্কিলস তো গেলই, ডেসক্রিপটিভ রাইটিং গ্রামারে কি কি থাকে? ইরর কারেকশন, অর্থাৎ একটু আগে যেটা আমরা কি বলে প্রিলিমস এর গ্রামারে, অর্থাৎ ফ্র্যাকশনাল গ্রামার, সেইখানে যে আলোচনা করলাম ইরর কারেকশন নিয়ে, সেইটাই ইরর কারেকশন যখন আমরা করব তখন কি সঠিকটা কি হবে আমাদের জানতে হবে, তাহলেই কনসেপ্টটা ক্লিয়ার হবে আছে, এটা বোঝা যাবে আমাদের। সো ডেসক্রিপটিভ গ্রামারে কি থাকবে? একটা প্রশ্নে ইরর থাকবে, অপশন দেওয়া থাকবে না, আমাদের কারেক্ট অ্যান্সারটা লিখতে হবে, মানে কারেকশন করতে হবে, কারেকশন করে লিখতে হবে নিজেকে, অর্থাৎ ফুল নলেজ থাকতে হবে। তাহলে শুধু ইররটা খুঁজলেই হবে না, কারেকশনও করে দিতে হবে। নেক্সট হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেটা ট্রান্সফর্ম করতে হবে। আমরা গ্রামারের ওই যে প্রিলিমসের গ্রামারে যেটা আলোচনা করলাম সেটাই, ওখানে কি থাকবে? অপশন থাকে, 4টে করে অপশন থাকবে, কিন্তু এখানে থাকবে না কোনো অপশন। একটা বাক্য দেওয়া থাকবে, বলবে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করুন, আমাদের করতে হবে। ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জও সেম, কোনো অপশন থাকবে না, আমাদের করতে হবে, লিখে দিতে হবে অ্যান্সার, ন্যারেশন চেঞ্জ করে, অপশন থাকবে না। আর ওখানে অপশন থাকবে, এটুকুই পার্থক্য। নেক্সট রয়েছে, এটা তো ডেসক্রিপটিভ গ্রামার গেল, ডেসক্রিপটিভ ভোকাস। প্রিলিমসে কি হয়? এই যে প্রিলিমসে থাকবে সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়ামস, অনার্স, প্রভাব, তারপরে আচ্ছা প্রভাবের কথাটা ভুলে গেছি, প্রভাবও আমাদের পড়তে হবে, প্রভাব ওইখানে ভোকাবস এর মধ্যে অ্যাড হবে প্রভাবটা, প্রভাবও পড়তে হবে। কনস্টেবল মানে স্টেট গভর্নমেন্টের এক্সাম গুলোতে প্রভাব থেকেও প্রশ্ন দিচ্ছে। তো প্রভাব, ইডিয়াম, ফ্রেজ, তারপরে হোমোফোনস, হোমোনিমস, সিনোনিমস, অ্যান্টোনিমস, OWS অর্থাৎ ওয়ার্ড সাবস্টিটিউশন, এই সমস্ত টপিকগুলো আমাদের পড়তে হবে। ওখানে কি হবে? অপশন দেবে, কিন্তু হয়তো সেন্টেন্স লেখা থাকবে, সেন্টেন্সের মধ্যে একটা শব্দ সিনোনিমস একটা লেখা আছে, সেটার মিনিং কি
চারটে অপশন থাকবে, একটা অ্যাপ্রোপ্রিয়েট মিনিং থাকবে, সেটা চুজ করতে হবে। কিন্তু এইখানে কি হবে, ডেসক্রিপটিভ ভোকাবসে কি হবে, একটা সিনোনিমস হয়তো দিয়ে দিল, যেরকম একটু আগে লিখলাম ফেয়ার, FAIR, ফেয়ার। এই ফেয়ার দিয়ে একটা বাক্য গঠন করতে হবে, মেক সেন্টেন্স উইথ সিনোনিমস, অ্যান্টোনিমস, গ্রুপ ভার্ব, প্রিপোজিশন এটসেট্রা। এইগুলো হচ্ছে ডেসক্রিপটিভ ভোকাবস। সো এই যে গ্রুপ ভার্ব, আমরা গ্রুপ ভার্ব পড়বো, গ্রুপ ভার্ব দিয়ে সেন্টেন্স গঠন করতে হবে। মেক সেন্টেন্সেস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, প্রিপোজিশন দেওয়া থাকবে, সেটা দিয়ে সেন্টেন্স গঠন করতে হবে। তারপরে মেক সেন্টেন্সেস উইথ ইডিয়ামস, এখানে আরো লিখে দিই আমি, ফ্রেজ, প্রভাব। তারপরে রয়েছে মেক সেন্টেন্সেস উইথ হোমোনিমস, হোমোফোনস, প্যারোনিমস, সিনোনিমস। সিনোনিমস দিয়ে সেন্টেন্স গঠন করতে বলে না, সিনোনিমস দিয়ে যেটা বলে সেটা হচ্ছে মানে সিনোনিমস লিখতে বলে নিজে থেকে, কোনো অপশন থাকবে না। সিনোনিমস, অ্যান্টোনিমস, সিনো অ্যান্টো। সিনো মানে হচ্ছে সেম মিনিং, অ্যান্টো মানে বিপরীত অর্থ, অপোজিট মিনিং। তাহলে এখান থেকে কি করতে হবে, সিনোনিমস অ্যান্টোনিমস গুলো আমাদের লিখতে হবে, যে সিনোনিমস কি, এর অ্যান্টোনিমস কি। আর সেন্টেন্সও গঠন করতে দিতে পারে, চারটে ওয়ার্ড হয়তো দিয়ে দিল, ভার্বও দিতে পারে, চারটে ভার্ব দিয়ে, পাঁচটা ভার্ব দিয়ে বলবে যে সেন্টেন্স গঠন করুন, বলতেই পারে। তো এই হচ্ছে ডেসক্রিপটিভ ভোকাবস এর পোর্শনটা। কারো কোনো প্রশ্ন আছে? এই হচ্ছে আমাদের সিলেবাস, প্রিলিমস এবং মেন্স। এবার আমরা পুরো আমাদের যে 6 মাসের জার্নি হবে, সেইখানে আমরা পুরো গ্রামার অ্যান্ড ভোকাবস এর জন্য পড়বো এবং পুরো নলেজ মানে আমরা বিল্ড আপ করবো। ওকে, কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করবেন, বা কিছু বলার থাকলেও হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, এই স্লাইডটা, এটা কিছুই না, জাস্ট গ্রামারকে আমরা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে ফ্র্যাকশনাল, একটা হচ্ছে ডেসক্রিপটিভ। আলোচনা অলরেডি করা হয়ে গেছে। ফ্র্যাকশনাল গ্রামার যেখানে মানে মানে আমাদের কোনো একটা ইংরেজি বাক্যের কোনো একটা নির্দিষ্ট জায়গায়, মানে জায়গা বা নির্দিষ্ট পোর্শন সম্পর্কে শিখতে হবে। যেরকম প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোন একটা নাউনের পূর্বে বা ভার্বের পরে, নাউনের পূর্বে অথবা ভার্বের পরে কোন প্রিপোজিশনটা বসবে, এই জায়গাটুকু জানলেই হবে। এবং এই ফ্র্যাকশনাল গ্রামারে কি থাকবে, নর্মালি আমাদের ডেসক্রিপটিভ টাইপ হয় না, মানে ফুল নলেজ না থাকলেও হবে, হয়তো সেই পোর্শনটুকু জানলেই হবে। যেরকম সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট রয়েছে, অর্থাৎ কোনো একটা বাক্যে যদি সাবজেক্ট ধরে নিন রাম আছে, এবার রামের জন্য ভার্বটা কি বসবে, সিঙ্গুলার না প্লুরাল, এইটুকু জানলেই হবে। ফ্র্যাকশনাল ডেটা জানতে হবে আমাদের, ফ্র্যাকশনাল ডেটা জানা থাকলেই হবে যে রাম যদি থাকে তো ডেফিনেটলি সাবজেক্ট ভার্বটা কি হবে, যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় তাহলে ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত থাকতে হবে, মানে ভার্ব সিঙ্গুলার তো হবেই, সঙ্গে এস অথবা ইএস যুক্ত থাকতে হবে। এইটুকু জানলেই হলো ফ্র্যাকশনাল ডেটা। আর্টিকেলের ক্ষেত্রেও তাই, আর্টিকেল যে নাউনের পূর্বে বসবে সেই নাউনটার অনুযায়ী আর্টিকেল বসাতে হবে, বাকি পোর্শন আমাদের বাক্যের দেখতে হবে না। প্রিপোজিশন তো বললাম, পার্টস অফ স্পিচ অর্থাৎ পুরো প্রিপোজিশন, আর্টিকেল নয়, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন এটসেট্রা, পুরো পার্টস অফ স্পিচের ওই ফ্র্যাকশনাল গ্রামারের মধ্যেই পড়লো। কিন্তু ডেসক্রিপটিভ গ্রামার, এই যে টেন্স হচ্ছে এমন একটা টপিক যেটা পুরো সেন্টেন্সটার উপরেই আমাদের নলেজ থাকতে হবে, কোনো পার্টিকুলার সেন্টেন্সের অংশের উপরে নলেজ থাকলে হবে না, পুরো সেন্টেন্সের উপরে নলেজ থাকতে হবে। তাহলে আমরা টেন্সটা ক্লিয়ার, মানে টেন্স থেকে ক্লিয়ার অ্যান্সার করতে পারবো।
ন্যারেশনও তাই, ভয়েস, ডিগ্রি এটসেট্রা ডেসক্রিপটিভে পড়ে গেল। আর এগুলো ফ্র্যাকশনাল ডেটা জানলেই হয়। বোঝা গেছে? তো এই জাস্ট এটা কিছুই না, একটু এক্সট্রা ইনফরমেশন। নেক্সট আমরা এখন গ্রামারের উপরে, এই যে এতক্ষণ ধরে বকবক করলাম পুরো সিলেবাস নিয়ে, এই সিলেবাসের বিভিন্ন জায়গাগুলো দেখলাম এবং এখন আমরা কি করব, সেই পোর্শনগুলো থেকে অর্থাৎ জায়গাগুলো থেকে প্রশ্ন কেমন হয়। টোটাল 25টা প্রশ্ন, এখন 25টা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, আপনারা প্রথমে, আমি একটু করে সময় দেব, প্রথমে অ্যান্সার করার চেষ্টা করবেন নিজেরা। খাতা কলম বের করে নিন, খাতা কলম বের করে নিন, লিখে নেবেন যে এইটা অ্যান্সার, মানে দাগ নাম্বার দেবেন 1 নাম্বার প্রশ্ন, অ্যান্সার এইটা। প্রথমে নিজে থেকে লিখবেন। আমি মোটামুটি এক একটা প্রশ্নে 30 সেকেন্ড করে সময় দেব। 30 সেকেন্ডের মধ্যে লিখবেন অ্যান্সারটা। অ্যান্সারটা লেখার পরে আমি তারপরে অ্যান্সার বলে দেব। অ্যান্সার যদি আপনার ঠিক হয় আপনি কি করবেন, টিক চিহ্ন দেবেন, যদি ভুল হয় ক্রস করে দেবেন। ওকে, তাহলে শুরু করি। কারো কোনো প্রশ্ন এখনো কি আছে এটা শুরু করার পূর্বে? কিছু বলার নেই? ঠিক আছে, শুরু করি। Find the error in the following sentence. Yes, সুনন্দন and পীযূষ হ্যান্ড রাইজ করা আছে, বলুন। স্যার বলছেন যে ব্যাংক এক্সাম কভার হবে তো? হ্যাঁ, একদম, মানে ব্যাংকের এক্সামে তো গ্রামার ভোকাবস থাকছে, তাই না? তো নিষ্ঠার সাথে হ্যাঁ পুরো স্যার। পড়তে হবে। আগে গ্রামারের নলেজ এবং ভোকাবস ক্লিয়ার করে আমরা শিখে নিই, আয়ত্তে করে নিই। তারপরে এবার ব্যাংকের জন্য ব্যাংকের প্রিভিয়াস ইয়ার্স গুলো প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে, প্যাটার্ন অনুযায়ী প্রশ্নের। বোঝা গেছে? ওকে, ওকে, শুরু করি আমরা। শোনা যাচ্ছে না, মানে আপনার হয়তো আপনার এলাকায় নেটওয়ার্ক হয় ভালো নেই, নাহলে আজকে আমার নেট ভালো নেই, হতে পারে। আমার আওয়াজ সবাই শুনতে পাচ্ছেন ঠিকঠাক ক্লিয়ার ভাবে? হ্যান্ড রাইজ করুন তো। ঠিক আছে। তো প্রশ্ন, ম্যাকবেথ, মানে এরর কারেকশন করতে হবে আমাদের, এরর খুঁজে বের করতে হবে, সাথে কারেকশনও করতে হবে। একটু আগেই বললাম আমরা পরীক্ষায় শুধু এরর খুঁজে ছেড়ে দেবো, কিন্তু আমরা যখন ক্লাস করব, ক্লাসে এরর কারেকশনও করতে হবে আমাদের। ম্যাকবেথ হ্যাজ রিচড দ্য প্যালেস বিফোর দ্য কিং ডাইড। অপশন গুলো রয়েছে, ম্যাকবেথ হ্যাজ রিচড দ্য প্যালেস বিফোর দ্য কিং ডাইড, নো এরর। কোনটা হবে অ্যান্সার?
ওকে, অ্যান্সার বলার চেষ্টা করুন। অ্যান্সার লেখা হয়ে গেছে আশা করছি। স্যার অপশন বি হতে পারে। অপশন বি হতে পারে। আমি স্যার মনে হচ্ছে এ হবে, কারণ পাস্টের ঘটনা। ওকে, হতে পারে মনে হচ্ছে, এরকম অ্যান্সার নেব না আমি। আমি অ্যান্সার নেব, প্রশ্ন নয়, বা ডাউট করে অ্যান্সার নেব না। বোঝা গেছে? ম্যাকবেথ হ্যাজ রিচড দ্য প্যালেস বিফোর দ্য কিং ডাইড। অ্যান্সার হবে এ। এবার এতে ভুল কি আছে সেটা তো জানতে হবে, তাই না? যে ভুলটা কি রয়েছে এখানে। প্রশ্নটা টেন্স থেকে রয়েছে, টেন্সে ভুল আছে। এখানে যে সেন্সটা দেওয়া রয়েছে বাক্যে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের। সো যখন কোনো পাস্ট পারফেক্ট টেন্স থাকবে তখন দুটো অ্যাকশন থাকতে হবে। একটা হবে পাস্ট ইনডেফিনিট অ্যাকশন, আর একটা হবে পাস্ট পারফেক্টের। মানে যখনই আমরা কোনো পাস্ট পারফেক্ট টেন্স লিখবো তখন দুটো অ্যাকশন হতে হবে, দুটো কাজ পরপর। একটা পূর্বে হবে, একটা পরে হবে, দুটোই পাস্টের। সো যেটা পরে হবে সেটা পাস্ট ইনডেফিনিট, আর একটা হবে পারফেক্ট, পাস্ট পারফেক্ট। অবশ্যই পাস্ট পারফেক্ট, দুটো থাকতে হবে। এবার নর্মালি বেশিরভাগ সেন্টেন্স গুলোতে আমরা বাই বা বিফোর দিয়ে, বিফোর এবং আফটার দিয়ে লিখি ম্যাক্সিমাম সেন্টেন্সে। সো এই বিফোর যখন থাকবে তার মানে পূর্বে, বিফোর মানে পূর্বে, নর্মালি আমরা জানি বিফোর মানে আগে। তার মানে বিফোর মানে আগে, অর্থাৎ আগে পারফেক্টের অ্যাকশনটা লিখতে হবে, অর্থাৎ হ্যাড প্লাস V3। পরেরটা কি রয়েছে? দ্য কিং ডাইড, হ্যাড শুধু V2 আছে, সাবজেক্ট প্লাস V2 মানে পাস্ট ইনডেফিনিট। তাহলে পূর্বেরটা কি হতে হবে? পাস্ট পারফেক্ট হতে হবে, অর্থাৎ হ্যাড প্লাস V3। কিন্তু এখানে কি রয়েছে? হ্যাজ রয়েছে। তো এই হ্যাজ না হয়ে কি হবে? হ্যাড। ক্লিয়ার? নেক্সট, Ram took his meal at 10 a.m. Ram took his meal at 10 a.m. অ্যান্সার কেউ করতে পেরেছেন? অ্যান্সার হবে অপশন স্যার অপশন বি। অপশন বি হবে অ্যান্সার। ভুলটা রয়েছে এই মিলে। মিল বলে কিছু হয় না। কি হবে? মিলস। অলওয়েজ এস যুক্ত থাকবে, প্লুরাল নয়, কিন্তু এস যুক্ত হবে, মিলস। অনেক বই ফলো করতে যাবেন, অনেক জায়গায় প্রশ্ন মানে অনেক কিছুই থাকবে, মিল লেখা থাকে অনেক জায়গায়, কিন্তু ভুল থাকে, ওটা অ্যাপ্রোপ্রিয়েট নয়। অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে মিলস। মিলস মানে মিলস অর্থাৎ কি? মিলস অর্থাৎ হয়তো লাঞ্চের খাবার, সকালের খাবার, রাত্রের খাবারকে আমরা মিলস বলি। তো সকালের খাবার বা লাঞ্চ হোক বা ডিনার হোক, তখন কি থালাতে একটা খাবার থাকে? একটা থাকে না, অনেকগুলো থাকে। ডালের সঙ্গে ভাতও থাকে, মাছও থাকে, মাছের ঝোলও থাকে, বা আলুর ফ্রাই থাকে, বা আলুর চোখা থাকে, আরো কিছু থাকে, অন্যান্য পটল ভাজা এটসেট্রা, অনেক কিছু থাকে মিলস যখন আমরা খাই। তো সেইভাবেই আমরা মনে রাখবো, যখন অনেক কিছু থাকে অর্থাৎ সেটা মিল না হয়ে মিলস হবে, মিলস হবে। বোঝা গেছে? একটা হলো মিলস আর 10টা হলো মিলস। ক্লিয়ার? এই যে মেসে যারা থাকে, মেসে কি হয়? দিনে দুবেলার খাবার কাউন্ট করা হয় একটা করে মিলস, মানে দুপুর এবং রাত। সকালেরটা যে যার মতো নিজে বানিয়ে খায়, দুপুর এবং রাত। এবার মাসের শেষে হিসেব হয় কে কতবার খেয়েছে, মানে কটা মিলস খেয়েছে। তো মাসে কয়টা হওয়ার কথা? 30 দিন, অর্থাৎ 60 মিল লেখে অনেকে,
60 মিল, মিল নয়, মিলস, মিলস। আবার গ্রুপ করা থাকে যে লেখে যে আজকে আমার মিল হবে, আজ আমার মিল, এটা ইংরেজিতে লেখে আজ আমার মিল হবে, হবে। তাহলে ভুল লিখে দিল, কি লিখতে হবে? মিলস হবে। বোঝা গেছে? তাহলে এই জায়গাটা ভুল রয়েছে, মিলস নট মিল। রাম টুক হিজ মিলস at 10 a.m. Next. Each of the players has received their trophy at the ending ceremony of FIFA World Cup Qatar 2022. এখানেও ইরর খুঁজে বের করতে হবে। এবার যখন আমরা গ্রামার পড়ে নেব না, টুক করে খুঁজে পেয়ে যাব, যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে। প্রশ্ন পড়তে পড়তে অ্যান্সার হয়ে যাবে, প্রশ্ন পড়তে পড়তে অ্যান্সার হয়ে যাবে। ওই জন্যই যারা সিজিএল, সিএইচএসএল, এমটিএস দেয়, ওই ম্যাক্সিমাম ইংরেজির প্রশ্নে 8 মিনিট সময় লাগে, 8 মিনিট। আর 8 মিনিটের বেশি যে দেবে, তার মানে ম্যাথস রিজনিং এর সময় নষ্ট করে দিল। আশা করছি হয়ে গেছে অ্যান্সার। কোনটা হচ্ছে অপশন? এখানে ভুল রয়েছে অপশন বি তে। অপশন বি তে ভুল আছে। ভুলটা কি? এইখানে সাবজেক্ট কে, এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? ইচ হচ্ছে সাবজেক্ট, ইচ হচ্ছে সাবজেক্ট। অফ দা প্লেয়ার হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট অফ দা প্লেয়ার্স। তো ইচ যেহেতু সাবজেক্ট, এই ইচ এর জন্য প্রোনাউন বসে আছে কি? দেয়ার। আমরা মনে রাখবো ইচ অ্যান্ড এভরি, এরা অলওয়েজ কি? অলওয়েজ সিঙ্গুলার, সিঙ্গুলার। অ্যান্ড দ্বারা যুক্ত থাকলেও সিঙ্গুলার, একা একা বসলে তো সিঙ্গুলারই, অ্যান্ড দ্বারা যুক্ত হয়ে বসে থাকলেও সিঙ্গুলার। নর্মালি রাম অ্যান্ড শ্যাম যদি বলি, রাম অ্যান্ড শ্যাম দুজন হয়ে গেল মানে প্লুরাল, একের বেশি হলে প্লুরাল হয়, প্লুরাল হয়, তাহলে প্লুরাল হয়ে গেল। কিন্তু ইচ অ্যান্ড এভরি যদি থাকে, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল বা ইচ বয় অ্যান্ড এভরি গার্ল, এরকম যদি থাকে, তবুও কিন্তু সিঙ্গুলার হিসেবে ট্রিট করব, ও অ্যাক্ট করবে। সো ও যখন সিঙ্গুলার, তখন ওর জন্য যে প্রোনাউন বসবে, সে কি বসবে? সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার বসবে। তাহলে এটা দেয়ারটা হচ্ছে প্লুরাল, সিঙ্গুলার নয়। দে থেকে দেয়ার হয়, তাহলে এটা কি হয়ে যাবে? হিজ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে হ্যাজ রিসিভড হিজ ট্রফি, নট দেয়ার। ওকে, নেক্সট। রাজেশ ক্যান নট কন্টিনিউ হিজ স্টাডিজ এনি লঙ্গার। রাজেশ ক্যান নট কন্টিনিউ হিজ স্টাডিজ এনি লঙ্গার। আপনারা অ্যান্সার করার চেষ্টা করুন, আমি একটু জল পান করবো। Studies. Hmm. Studies. Option B, studies. Sir, option B, studies will be. হয়েছে অ্যান্সার? তাহলে এখানে ভুলটা রয়েছে এই অপশন সি তে, এনি লঙ্গার। এনি লঙ্গার আর বসাতে হবে না। কেন বসাতে হবে না? এনি লঙ্গারটা আর দরকার নেই। কেন নেই? কারণ এখানেই বলে দিচ্ছে ক্যান নট কন্টিনিউ।
I cannot go, I cannot continue, আমি কন্টিনিউ করতে পারবো না। তাহলে এনি লঙ্গার মানে আরো বেশি, আরো বেশি কন্টিনিউ করতে পারবো না, আরো বেশি বলার দরকার নেই, কন্টিনিউ করতে পারছি না মানে পারছি না। তো এটা রিপিটেশন হয়ে যাচ্ছে, রিডান্ডেন্ট হয়ে যাচ্ছে, মানে ক্যান নট কন্টিনিউ বলছি, আবার এনি লঙ্গার এক্সট্রা করে আর বলার প্রয়োজন নেই, এই জায়গাটা বলার প্রয়োজন নেই। তো এনি লঙ্গার হবে না, অপশন সি হচ্ছে ভুল। নেক্সট, she is senior than her friends in the school. She is senior than her friends in the school. মিনিমাম 5 মাস, 5 months, 5 মাস পর প্রশ্নটা পড়ার সঙ্গে সঙ্গে অ্যান্সার হয়ে যাবে। স্যার দেনে ভুল যে মানে অপশন দেন হবে না, সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, আপার, লোয়ার এটসেট্রার পরে টু আছে, দেন নয়। আপার লোয়ারের পরে টু ও বসে না, কিছুই বসে না। যাই হোক, সিনিয়র, জুনিয়র, সুপিরিয়র, প্রিফার এটসেট্রার পরে কিন্তু দেন বসে না, টু বসে। তাহলে অপশন বি এখানেও ভুল, সবগুলোতে বি হয়ে যাচ্ছে। নেক্সট, would you please give me a cold glass of water? Would you please give me a cold glass of water? এই জায়গাতে গ্রামার থেকে ভুলই নেই, ওয়ার্ডস থেকে ভুল আছে, নইরের অপশন হবে না, ফ্রেজে ভুল আছে, ফ্রেজ। এই সেন্টেন্সটাতে অপশন অ্যান্সার হবে অপশন সি। ভুল রয়েছে কোল্ড গ্লাস অফ ওয়াটার। আমরা নর্মালি কি চাই, ঠান্ডা গ্লাস চাই না ঠান্ডা জল চাই, কোনটা? ঠান্ডা জল চাই, তাহলে গ্লাস অফ কোল্ড ওয়াটার হবে, তাই না? গ্লাস অফ কোল্ড ওয়াটার মানে 1 গ্লাস ঠান্ডা জল চাইছি, ঠান্ডা গ্লাস মানে জলের ঠান্ডা গ্লাস চাইছি না, ঠান্ডা জল, জলের একটা গ্লাস চাইছি যেখানে ঠান্ডা জল ভর্তি থাকবে। সো ভুলটা এখানে, ফ্রেজ এটা, গ্লাস অফ কোল্ড ওয়াটার। নেক্সট, চেঞ্জ ইনটু প্যাসিভ ভয়েস, ভয়েস চেঞ্জ অপশন থাকবে, ডেসক্রিপটিভ পেপারে অপশন থাকবে না, ডেসক্রিপটিভ এতে গ্রামারে। কোশ্চেনটা দেখা যাচ্ছে না স্যার। কোশ্চেন দেখা যাচ্ছে না, বাকিরা দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, এই অপশন হবে। আচ্ছা, যিনি দেখতে পাচ্ছেন না একবার লেফট করে জয়েন করে যান। এখন দেখা যাচ্ছে। ওকে, চেঞ্জ ইনটু প্যাসিভ ভয়েস, সুশান্ত ওয়াজ প্লেইং ক্রিকেট। তাহলে ভয়েস চেঞ্জ আমরা শিখবো, এখন আমি এটা বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি না। অ্যান্সার হচ্ছে অপশন এ, ক্রিকেট ওয়াজ বিইং প্লেড বাই সুশান্ত। নেক্সট, চেঞ্জ ইনটু ইনডিরেক্ট স্পিচ, Sam said to me, I am a carpenter. তাহলে এটার অ্যান্সার অপশন হবে বি হবে। অপশন বি, Sam told me that he was a carpenter. Sam told me that he was a carpenter. দুটো অপশন সেম, আচ্ছা ঠিক আছে। নেক্সট, চেঞ্জ ইনটু কম্পারেটিভ ডিগ্রি,
ডিগ্রি চেঞ্জ। রাম ইজ অ্যাজ গুড অ্যাজ সীতা। রাম ইজ অ্যাজ গুড অ্যাজ সীতা। তাহলে এটার ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি কি হবে? এটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে রয়েছে। অ্যাজ গুড অ্যাজ থাকলে পজিটিভ গুড ডিগ্রি। তাহলে কম্পারেটিভ ডিগ্রি কি হবে? কম্পারেটিভ ডিগ্রি হবে অপশন সি, সীতা ইজ নট বেটার দেন রাম। সীতা ইজ নট বেটার দেন রাম, এইটা হচ্ছে অ্যান্সার। নেক্সট, ট্রান্সফর্ম দিস সেন্টেন্স ইন্টু নেগেটিভ। নেগেটিভ সেন্টেন্স করতে হবে। আশিস ইজ আ গুড বয়। তাহলে নেগেটিভ কি হয়ে যাবে? আশিস ইজ নট আ ব্যাড বয়। অপশন সি, অপশন সি। আশিস ইজ নট আ ব্যাড বয়। নেক্সট, এগুলো হচ্ছে ট্রান্সফরমেশন। আমরা যখন সেন্টেন্সের ক্লাস করব, একদম যে যদি কেউ আপনারা ভালো করে সেন্টেন্সের ক্লাস করে নেন, তাহলে ট্রান্সফরমেশনে ভুল হবে না। তারপরে একটু প্র্যাকটিস করতে হবে, একটু কিছু এক্সট্রা কিছু শিখতে হবে, আমি শিখিয়ে দেবো। ট্রান্সফর্ম দিস সেন্টেন্স ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। I gave you a pen yesterday. I gave you a pen yesterday কি বলছে? ইন্টারোগেটিভ করতে বলছে, প্রশ্নবোধক। তো এখানে প্রশ্নবোধক করতে গেলে দুই ভাবে করা যায়। একটা হয় কি বলে WH ওয়ার্ড দিয়ে, আর একটা হবে অক্সিলারি ভার্ব দিয়ে, মানে হ্যাঁ বা নাতে উত্তর হবে, আর একটা উত্তর মানে অ্যান্সার হবে নর্মালি। তো এখানে অপশন গুলো রয়েছে হ্যাঁ বা না এর। তাহলে কোনটা কারেক্ট হবে? I gave you a pen yesterday। ইন্টারোগেটিভ হওয়ার শর্ত হচ্ছে সাবজেক্ট যেটা থাকবে, সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব বসবে। অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট, তো প্রত্যেকটাতে অক্সিলারি ভার্ব পূর্বে বসে আছে। প্রথমত এই যে অ্যাম, প্রথম অপশন এ বাদ পড়ে যাবে। কেন? কারণ এই সেন্টেন্সে কোথাও অ্যাম নেই। কি আছে? ডিড থাকতে আছে, অ্যাকচুয়ালি V2 এটা, অর্থাৎ ডিড আছে। অক্সিলারি ভার্বটা অমিট আছে এখানে। আই ডিড গিভ ইউ আছে, অ্যাকচুয়ালি আই ডিড গিভ ইউ আ পেন ইয়েস্টারডে। তাহলে ডিডটা কি হয়ে যাবে? সাবজেক্টের পূর্বে চলে যাবে হ্যাঁ বা নাতে উত্তর করলে। তাহলে অপশন বি ডু, প্রেজেন্ট তো নয়, পাস্ট হবে, তাহলে ডু হবে না। এই অপশন সি এবং ডি এর মধ্যে হবে। তাহলে কোনটা হবে? ডিড আই গেভ ইউ হবে কি? ডিড আই গেভ ইউ হবে না। ডিড যেহেতু হয়েছে, পরেরটা V1 হবে। এই যে আমি এখানে ডিড গিভ করলাম, তাহলে এই যে অপশন হয়ে গেল ডিড আই গিভ ইউ আ পেন ইয়েস্টারডে, এটাই হচ্ছে কারেক্ট। তো যখনই আমরা সেন্টেন্সের ক্লাস ভালোভাবে করে নেব, এগুলো জলের মতো সহজ হয়ে যাবে আমাদের কাছে। মানে জলের মতো সহজ তো অবশ্যই আছে এটা। এবার আমি যে এতগুলো আলোচনা করলাম, এই যে এতগুলো বোঝালাম, এটা কি হবে? সেকেন্ডের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন। যেই দেখবেন যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে বলেছে, অপশনগুলো দেখবেন হ্যাঁ বা না এ উত্তর আছে কিনা, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, তাহলে অক্সিলারি ভার্বটা কি হবে? ডিড প্লাস V1 হবে। তাহলে এখানে ডিড প্লাস V1 রয়েছে, অপশন ডি খুঁজে বের করবেন, সঙ্গে সঙ্গে অ্যান্সার হয়ে যাবে। তো এই যে ভাবতে হবে, এটি তো আমি বলছি বলে সময় লাগছে, ভাবতে সময়ই লাগবে না। নেক্সট, one of the three bravest soldiers died in the battle. One of the three bravest soldiers died in the battle. একটু আগে কি বললাম? কোশ্চেন নাম্বার 3, each of the players has received his marks trophy. তাহলে each এর জন্য ইচটা সাবজেক্ট, ভার্ব প্রোনাউনটা কি বসবে? সিঙ্গুলার। ভার্বটাও সিঙ্গুলার হবে। এই যে ইচ এর জন্য ভার্ব এখানে হ্যাজ হয়েছে, প্লেয়ার্স এর জন্য হ্যাভ হয়নি, ইচ এর জন্য হ্যাজ হয়েছে। তাহলে এখানে আমরা চলে যাই এবার।
12 নম্বর, one of the three bravest soldiers died in the battle। তাহলে প্রথমত died আছে, এখানে সাবজেক্ট কি ওয়ান, তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার ভার্ব হবে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে এগুলো প্রশ্ন, সিঙ্গুলার হবে ভার্বটা। তাহলে এখানে আমরা অপশন গুলোতে দেখবো কোন ভার্ব গুলো সিঙ্গুলার। অপশন ডি এবং অপশন বি বাদ, এগুলো প্লুরাল ভার্ব। ইজ আর ওয়াজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব। এবার ব্যাটেল ফিল্ডে মরে ছিল হবে, বর্তমানে মরেছে মানে ব্যাটেল ফিল্ডে মরে এরকম তো হবে না, তাই না? তাহলে পাস্টে হবে, রাইট? ওয়াচ হবে স্যার। ওয়াজ হবে, ইজ না হয়ে ওয়াজ হবে। নেক্সট, ইজ তো প্রেজেন্ট টেন্সে আসছে। প্রেজেন্ট টেন্সে আসছে, প্রেজেন্ট টেন্সে আসছে এবং ওটা নর্মাল আমাদের হ্যাবিচুয়াল সিম্পল অ্যাকশনের ইন্টারেস্ট মধ্যে পড়ে যাবে। কি বলছি, সিম্পল প্রেজেন্ট টেন্স। নেক্সট, আইদার নরেন্দ্র or his sister ড্যাশ ওয়াচিং প্রোগ্রাম অন টিভি। এটা কোরিলেটিভ কনজাংশন আইদার ওয়ার এর থেকে প্রশ্ন। আইদার ওয়ার, fill in the blanks, either নরেন্দ্র স্যার or হ্যাজ his বিং হবে, sisters। স্যার হ্যাজ বিং অপশন ডি হবে। has being watching program on TV, কেন has being, কেন, কে বলছেন? সমীরণ বলছেন কি? না স্যার। বললেই কান ধরে উল্বাস করাতাম। was being হবে না, has being হবে না। এইখানে যখন কোনো সাবজেক্ট, দুটো সাবজেক্ট, এখানে নরেন্দ্র এবং সিস্টার্স, হিজ সিস্টার, দুটো সাবজেক্ট যখন ওয়ার দ্বারা যুক্ত থাকবে বা নর দ্বারা যুক্ত থাকবে, আইদার অর, নেইদার, নর, নট অনলি, বাট অলসো, এটসেট্রা দ্বারা যখন দুটো কনজাংশন দিয়ে দুটো সাবজেক্ট যুক্ত থাকবে, তখন পরে যে সাবজেক্টটা বসে আছে সেই অনুযায়ী ভার্ব বসবে, সেই অনুযায়ী ভার্ব বসবে। তাহলে সিস্টার সিঙ্গুলার না প্লুরাল? প্লুরাল। তাহলে ভার্ব কি হবে? অপশন ডি ও বাদ, অপশন এ ও বাদ, ওয়াজ আর আর এর মধ্যে হবে। তাহলে কোনটা করব? আইদার নরেন্দ্র আর হিজ সিস্টার, আচ্ছা সরি, ওয়াজও তো বাদ, ওয়াচটাও তো স্যার সিঙ্গুলার। ওয়াজটাও সিঙ্গুলার, তাহলে আরটাই পড়ে থেকে গেল, আরই অ্যান্সার। এবার যখন যদি এখানে হ্যাভ বিইং থাকতো, হ্যাভ বিইং কি অ্যান্সার হতো? না, হ্যাভ বিইং থাকলে পরে ওয়াচড হতে হবে, মানে V2, ওয়াচড। নেক্সট, the headmaster is absent dash the meeting, preposition at, on, in, from। ইন স্যার, ইন অপশন সি, ইন। from হবে অ্যান্সার, ইন নয়। মিটিং এ অ্যাবসেন্ট আছে মানে মিটিং এ নেই, যখন মিটিং এ থাকবে তখন প্রেজেন্ট ইন দা মিটিং হতো, মিটিং এ তো নেই, মিটিং এর বাইরে রয়েছে, ফ্রম। বোঝা গেল? অ্যাবসেন্ট ফ্রম প্রচুর প্রশ্ন, এটা মানে আমাদের যে কম্পিটিটিভ এক্সাম হয় বোর্ডের খুব পছন্দের প্রশ্ন। অ্যাবসেন্টের পরে আমরা ফ্রম লিখবো, অ্যাবসেন্ট ফ্রম দ্য মিটিং, ইন নয়, প্রেজেন্ট ইন দ্য মিটিং হবে। নেক্সট, দ্য ওয়াচ ইজ হ্যাংড ড্যাশ দ্য ওয়াল, প্রিপোজিশন। সারাফাত অ্যান্সার কি হবে এটার? স্যার অন হবে কি? আপন হবে স্যার, আপন। আপন হবে। মৌমিতা? Yes, sir. আপন। আপন হবে, আপন হবে। আপন হওয়ার কারণ হচ্ছে কোনো ওয়ালে যখন কোনো কিছু থাকবে, রাখা থাকবে, পজিশন অর্থে আমরা তো প্রিপজিশন ব্যবহার করব। যখন আমাদের হাইটের উপর দিকে থাকবে, মানে আমাদের হাইট থেকেও উপরে, তখন আমরা আপন ব্যবহার করব।
আর যদি হাইটে থাকে তাহলে 1। তাহলে আয়নাটা 1, আয়নার ক্ষেত্রে 1। ঘড়ি নরমালি উপরের দিকে থাকে, দ্যাটস ওয়াই আপন। সুইচ বোর্ড 1। ক্লিয়ার? নেক্সট, মমতা ব্যানার্জি ইজ ড্যাশ MLA। আর্টিকেল দা হবে স্যার। স্যার এ একদম হবে, নয়। এ স্যার এ। না, answer, অ্যান হবে। স্যার এখানে তো একজনকে বোঝাচ্ছে, তাহলে অ্যান কি করে হবে? একজনের জন্যই তো অ্যান বাই এ হয়, তাই না? না, এ থাকলে তো একজনকে বোঝাইতো, কোথায়? বা পার্টিকুলার কোনো একজনকে মানে মেনশন করলে পারে তখন। দেখুন, MLA কি একটা হয়? না। অনেকগুলো হয়। হুম। তাহলে তো একজনকে বোঝাচ্ছে না, অনেকজনই হয়। তার মধ্যে একজন হচ্ছে মমতা ব্যানার্জি। আচ্ছা, রাম ইজ এ ডক্টর, না রাম ইজ দা ডক্টর, কোনটা? হ্যাঁ। কোনটা হবে? দা হবে না এ হবে? ঠিক সেই স্যার রকম অবভিয়াসলি ওয়েতে এখানে অ্যান হবে। যদি এখানে CM থাকতো না, তবুও এ হতো তখন। মমতা ব্যানার্জি ইজ আর CM, কোথাকার CM বলা নেই। যদি বলা থাকতো যে মমতা ব্যানার্জি হলেন পশ্চিমবঙ্গের CM, তখন দা হবে, মমতা ব্যানার্জি ইজ দ্য CM অফ ওয়েস্ট বেঙ্গল। কিন্তু যখন নর্মালি CM বলা থাকবে তখন এ। বোঝা গেছে? একজন CM তিনি, অনেকগুলো রাজ্য আছে, অনেকগুলো রাজ্যের মধ্যে তিনি একজন, একটা রাজ্যের হয়তো CM রয়েছেন একজন। বোঝা গেছে? ওকে, নেক্সট, হি প্লেজ ড্যাশ গিটার ভেরি ওয়েল। বলুন, অ্যান্সার বলার চেষ্টা করুন। sir, দা হবে। প্রশ্ন নেব না, আমি প্রথমেই বলেছি। ইনস্ট্রুমেন্ট, এই গিটারটা কি একটা ইনস্ট্রুমেন্ট? যখন কোনো ইনস্ট্রুমেন্টের নাম থাকবে ব্যবহার করা, ইনস্ট্রুমেন্টের পূর্বে অলওয়েজ ডেফিনিট আর্টিকেল দা বসবে, অলওয়েজ। তাহলে এখানে দা হবে। হি প্লেজ দ্য গিটার ভেরি ওয়েল। স্যার দেয়ার কত ইজ, ক্লাস হবে? এই তো 7টা 8টা প্রশ্ন আছে আর। না, ফোনে বেশি চার্জ নেই, 5 মাসের চার্জ দিই চার্জ স্যার। করে রাখবেন, এই সব অজুহাত ক্লাসে দেবেন না, ওকে? না আমি দিয়েছিলাম, এবার দেখছি। ক্লাস নেওয়ার জন্য কাল থেকে প্রস্তুতি নিচ্ছি, অর্থাৎ ক্লাস করার জন্য প্রস্তুতি নিতে হবে, তাই না আপনাদের? না, আজকে এখানে কারেন্ট এদিকে ডিস্টার্ব হচ্ছিল, ওই জন্য চার্জ দিতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যতক্ষণ চার্জ আছে করুন, তারপরে সুইচ অফ হয়ে যাবে, তাই না? হ্যাঁ স্যার। দেয়ার ইজ নো ফাইট বিটুইন ড্যাশ অ্যান্ড ড্যাশ। দেয়ার ইজ নো ফাইট বিটুইন ড্যাশ অ্যান্ড ড্যাশ। আমি রুলসটা বলে দিই। এই যে বিটুইনের পরে কিন্তু কখনো সাবজেক্ট বসবে না, অলওয়েজ কি বসবে? অবজেক্ট। অবজেক্ট। আর কখনো কি দেখেছেন আই, হি এগুলো সাবজেক্ট হিসেবে বসেছে? কোনোদিন দেখেছেন অবজেক্ট হিসেবে বসেছে? বসেনি। কোথাও কোনোদিন সেন্টেন্সে বই পড়তে গিয়ে লক্ষ্য করে দেখবেন হি, আই এগুলো কখনো সাবজেক্ট, সরি, অবজেক্ট হিসেবে বসে না। এগুলো সাবজেক্টিভ কেস, অর্থাৎ সাবজেক্ট হিসেবেই বসে। আর আমি কি বললাম, বিটুনের পরে কি বসবে? অলওয়েজ অবজেক্ট বসবে। তাহলে কোন অপশনটাতে শুধু অবজেক্ট আছে? অপশন ডি, মি অ্যান্ড হিম অবজেক্ট হিসেবে বসে সেন্টেন্সে। তাহলে ওটাই অ্যান্সার। নেক্সট, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইয়োর ওয়াচ?
পরীক্ষাতে আসবেই এটা। অন। মৌমিতা, কিছু বললাম না, পরে বলবো। অলওয়েজ, চোখ বন্ধ করে এই প্রশ্নটা যখন থাকবে একদম বাই। হোয়াট ইজ দ্য টাইম বাই অর ওয়াচ? আর এটা প্রশ্ন অনেকবার এসছে পরীক্ষায়, অনেকবার এসছে। অলওয়েজ বাই হবে। ঘড়িতে কয়টা বাজছে না, ঘড়ির দ্বারা কয়টা বাজছে, ঘড়ির দ্বারা। বোঝা গেছে? হোয়াট ইজ দ্য টাইম, কটা বাজে, ঘড়ির দ্বারা। ঘড়ি আমাদের কি দেখায়? সময় দেখায়। সময় তো ঘড়ি না থাকলেও হচ্ছে, তাই না? ঘড়ি না থাকলেও সময় হয়, হয় না? তো অলওয়েজ এখানে বাই হবে। ঘড়ির দ্বারা কয়টা বাজছে মানে আপনার ঘড়িতে কয়টা বাজছে, অর্থাৎ এরকম সেন্সটা। বাংলা এবং ইংরেজি কখনোই সেম মানে ওয়ে অফ এক্সপ্রেশন হতে পারে না। রাহুল ইজ বেটার দেন, দেন এর মি। পরে মনে রাখবো নিউ ক্লজ শুরু হয়, নতুন ক্লজ, নিউ ক্লজ। আর ক্লজ যখন শুরু হচ্ছে কি নিয়ে শুরু হবে? সাবজেক্ট নিয়ে না? মি কি সাবজেক্ট হিসেবে বসে? বসে না। আই তাহলে আই। হার, মি, হিম কোনোটাই হবে না, আই হবে। রাম ইজ বেটার দেন আই, এটাও প্রচুর এসছে প্রশ্নটা পরীক্ষায়। রাম ইজ বেটার দেন আই, মিও হবে, অবজেক্টিভ কেস হবে, তখন আলাদা কিছু বোঝাবে। আমরা কম্পারিজনের ক্লাস যখন ডিগ্রির ক্লাস করব না, ভালো করে ক্লিয়ার হয়ে যাবে নলেজটা। এখানে হবে না মি। নেক্সট, লুক আফটার মিনস ফ্রেজাল ভার্ব। ভোকাবস চলে আসলাম আমরা ভোকাবসের পার্টে। লুক, লুক আফটার, বি টেক টেক কেয়ার অফ। কেয়ার অফ। ওকে, আর টেক আফটার মানে? টেক আফটার মানে জানা আছে কারো? রিজেম্বল। টেক আফটার মানে রিজেম্বল। লুক ফর মানে জানা আছে? খোঁজা। সার্চ। লুক ফর মানে সার্চ। আর ফলো এর গ্রুপ ভার্ব হচ্ছে রান আফটার, ফলো করা কাউকে। গো আফটার, রান আফটার, গো আফটার। ওকে, নেক্সট, choose the correct meaning of the given idioms. Option choice, option choice, এটা একটা ইডিয়াম, অপশন চয়েসটা। তো মানে যদি এই পশ্চিমবঙ্গে একটাই টিচার যদি থাকতো না ইংরেজির, আমি, তাহলে সবাইকে কি করতে হতো? আমার কাছেই পড়তে হতো, তাই না? অন্য কোনো অপশন থাকতো না পড়ার জন্য, কারণ অন্য কোনো টিচার নেই। দেয়ার ইজ অনলি নো ওয়ান টিচার, অল্টারনেটিভ। নো অল্টারনেটিভ, মানে অন্য কোনো অপশন নেই, অপশন চয়েস। অপশন চয়েস, কোনো অপশনই নেই, যে একটা আছে একটাই নিতে হবে আমাদের, সেটাকে বলা হয় অপশন চয়েস, অপশনস চয়েস। নেক্সট, আরো একটু অন্যভাবে যদি বোঝাই, যদি বুঝতে না পেরে থাকেন, তাহলে ধরে নিন একটা দোকানে গেলেন, আপনার রেড পেন দরকার, রেড, ব্লু এন্ড ব্ল্যাক। আর পেন দরকার কিন্তু আপনার, মানে লিখতে হবে। একটাই দোকান খোলা আছে, অন্য কোনো দোকানও নেই,
আর ওই দোকানে শুধুমাত্র ব্ল্যাক পেন আছে, তাহলে বাধ্য হয়ে আপনাকে ব্ল্যাকটাই নিতে হবে, বাধ্য হয়ে, অপশন চয়েস, অন্য কোনো অপশনই নেই। তো এটাই হয়ে যাচ্ছে অপশন চয়েস, মানে নো অল্টারনেটিভ, কোনো অল্টারনেটিভ নেই। নেক্সট, চুজ দ্য ওয়ান অর সাবস্টিটিউশন ফর ওয়ান হু হেটস ম্যানকাইন্ড। যে মানব জাতিকেই ঘৃণা করে তাকে কি বলা হয় এক কথায়? philanthropist, ফিলান্থ্রপিস্ট হচ্ছে ওয়ান হু লাভস ম্যানকাইন্ড। এই যে ভুলটা হচ্ছে, এই ভুল হওয়ার কারণ কি? কারণ হচ্ছে প্র্যাকটিস, মানে রিভিশন নেই। তাই ফিলান্থ্রপিস্ট হচ্ছে যে ভালোবাসে ম্যানকাইন্ডকে। এখানে অ্যান্সার হবে অপশন বি, মিসান্থ্রপিস্ট। মিসান্থ্রপিস্ট যে ঘৃণা করে মানব জাতিকে। আল্ট্রুইস্টও হচ্ছে ওয়ান হু লাভস ম্যানকাইন্ড, মানে সিনোনিমস, ফিলান্থ্রপের সিনোনিমস হচ্ছে আল্ট্রুইস্ট। এ ওয়েলফেয়ারের দিক দিয়ে, মানে সাহায্যও করে, সাহায্য করে ভালোবাসে মানুষকে, হেল্প করে টাকা পয়সা দিয়ে, আল্ট্রুইস্ট। আর ইম্পোস্টার হচ্ছে, ইম্পোস্টারের বাংলা কি বলবো, মানে ছদ্মবেশী এবং ধোঁকাবাজি, ধোঁকা করে, প্রিটেন্ডিং, ধোঁকা দেয় ছদ্মবেশে, ইম্পোস্টার। আচ্ছা, ভালো এক্সাম্পল মনে পড়েছে, সেটা হচ্ছে ওই সীতারাম, সীতা জ্ঞান, সীতা চিন্তামণি, সীতা বিনা আমি যেন মণিহারা ফণি। কে বলেছিলেন? রাম, তাই না? সীতা জ্ঞান, সীতা ধ্যান, সীতা চিন্তামণি, সীতা বিনা আমি যেন মণিহারা ফণি। সো রামের সীতার অপহরণ হয়েছিল না? তারপরে তো রাম খুঁজে বেড়াচ্ছিলেন, এবং খুঁজে বেড়াতে বেড়াতেই এই কথাটা বলেছিলেন যে সীতা, সীতা জ্ঞান, সীতা ধ্যান, সীতা চিন্তামণি, সীতা বিনা আমি যেন মণিহারা ফণি। তো সীতার যে অপহরণ করেছিল, কে করেছিল? রাবণ। কিভাবে করেছিল? ছদ্মবেশে, সেজে, ছদ্মবেশে গিয়ে। এবার ছদ্মবেশীর ইংরেজি কিন্তু আলাদা আছে, ইনকগনিটো। ইনকগনিটো, ইনকগনিটো মানে হচ্ছে ছদ্মবেশী, কিন্তু ইম্পোস্টার হচ্ছে ইনকগনিটো প্লাস যে ধোঁকা দেবে। তাহলে রাবণ কি করেছিল? ছদ্মবেশে ধোঁকা দিয়ে সীতাকে অপহরণ করেছিল। তো তিনি হচ্ছেন ইম্পোস্টার, অর্থাৎ ভণ্ড, ভণ্ড, ইম্পোস্টার। নেক্সট, চুজ দ্য কারেক্ট সিনোনিমস অফ কনফার্ম। কে পারবেন হ্যান্ড রেজ করুন তো এটার অ্যান্সার। definite, কনফার্ম মানে কি? ডেফিনেট না, ভুল। কনফার্ম শব্দের অর্থ নট ডেফিনাইট। CONFIRM, কনফার্ম, এটার অর্থ হচ্ছে নিশ্চিত বা ডেফিনিট বা অথেন্টিকও নয়। কনফার্ম, FORM, কনফার্ম। আর এটা হচ্ছে কনফার্ম। কনফার্ম যেটা আমরা বলি না যে আমি কনফার্ম, আমি এই ওই, আমি নিশ্চিত, সেইটা হচ্ছে কনফার্ম, FIRM। কনফার্ম হচ্ছে সহমত হওয়া, কারোর সঙ্গে অ্যাগ্রি করা, সহমত হওয়া, অর্থাৎ অবে করা, মানা কাউকে। বোঝা গেছে? আমি যখন এই প্রশ্নটা এটা এটা দিয়েছিলাম এখানে শব্দটা, তখন বলতাম যে কোনো এক্সামে আসেনি, আমি প্রথম প্রশ্নটা ক্রিয়েট করেছি, বানিয়েছি। কিন্তু কিছুদিন আগে একটা এক্সামে দেখেছি এই কনফার্মটা দিয়েছিল।
কনফার্ম মানে হচ্ছে অবে করা, অর্থাৎ কারোর সঙ্গে সহমত হওয়া। আর সার্টেন মানে নিশ্চিত, ডেফিনিট মানেও মানে নির্দিষ্ট, আর অথেন্টিক মানে জেনুইন, যেটা অথেন্টিক হয়। নেক্সট, লাস্ট অন, চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিমস অফ বেনিভোলেন্ট। অ্যান্টোনিমস চেয়েছে আমাদের, এটাও দেখতে হবে কি চেয়েছে। অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দ, বিপরীত শব্দ, অ্যান্টোনিমস। বেনিভোলেন্ট, বেনিভোলেন্ট মিনিং জানতে হবে আমাদের। বেনিভোলেন্ট শব্দের অর্থ দয়ালু, দয়ালু, কাইন্ড হার্টেড, কাইন্ড হার্টেড, D. Cruel. জেনারাস, তাহলে এখানে অ্যান্টোনিমস চেয়েছে, আমরা এখানে চ্যারিটেবল, হ্যাঁ চ্যারিটেবল ও বেনিভোলেন্টের সিনোনিমস। দয়ালু, যে চ্যারিটেবল মানে কি, যে দানশীল, তাই না? জেনারাস, কাইন্ড হার্টেড, তাহলে অপশন সি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, ক্রুয়েল, ক্রুয়েল। ওকে, এই হচ্ছে 25টা প্রশ্ন, আমরা পুরো গ্রামারের উপরে এক একটা পয়েন্টের উপরে আলোচনা করলাম। এই ধরনেরই প্রশ্ন পরীক্ষায় হয়ে থাকে, এই রকমই হয়ে থাকে, এইরকমই প্রশ্ন হয়। এবার লেভেল এর থেকে আরো ডিফিকাল্ট হবে, আমি সহজগুলোই দিয়েছি, একদম সহজ। লেভেল হাই হবে। তো আমাদের জার্নি আজ থেকে শুরু হচ্ছে, 6 মাস নেব, 6 মাস দিতে হবে, 6 মাসের মধ্যে তৈরি করে দেব, তৈরি করে দেব। তারপরে আপনারা এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস করবেন, এক্সাম দেবেন, পরীক্ষা অবশ্যই ভালো হবে। প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া অসম্ভব। তার আগে আমাদের নলেজ ক্লিয়ার করতে হবে, নলেজ ক্লিয়ার করেই প্র্যাকটিস, এবং প্র্যাকটিসের পরে আমাদের যে প্র্যাকটিস করবো সেটা অ্যানালাইসিসও করতে হবে। তো অনেকজনই পড়ান, অনেক অনেক টিচাররা পড়ান, এক্সাম সিজিএল এর জন্য পড়াচ্ছেন, হয়তো ক্লার্কশিপের জন্য পড়াচ্ছেন, বা এখন গ্রুপ সি, এসএসসি গ্রুপ সি এর জন্য হয়তো অনেকে পড়াচ্ছেন। তো ওরকম কোনো এক্সামের জন্য গ্রামার হয় না। গ্রামার ইজ গ্রামার ফর অল এক্সাম। এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস হয়। তো হয়তো ওই যে পড়ানোর নামে, সিজিএল এর নামে, সিজিএল এর উপরে প্র্যাকটিস করাচ্ছেন, সিজিএল এর যে প্রশ্ন হয়, প্যাটার্ন হয় প্রশ্ন, সেই অনুযায়ী প্র্যাকটিস করাচ্ছেন, এবং সেই ব্যাচে নতুন স্টুডেন্ট গিয়ে ভর্তি হয়ে অনেক কিছুই শিখে যাচ্ছেন, মানে অনেক কিছুই শিখছেন, ওনারা মনে করছেন যে শিখছি, আসলে শেখে না, আসলে শেখে না। ওই কিছু প্রশ্নের উত্তর মুখস্থ হয়ে যায় খালি, আর কিছু না। প্রশ্ন করা হলে সঠিকটা কি হবে, বা গ্রামারের কনসেপ্টটা কি, ওরা পারে না। এবং 1 বছর 2 বছর নষ্ট হয়ে যাওয়ার পরে তখন বুঝতে পারে যে না, গ্রামার পড়তে হবে আমাকে, এইভাবে প্র্যাকটিস করে হবে না। তখন খুঁজে বেড়ায় টিচার, ভালো টিচার। এবং ভালো টিচার কে? যার কাছে ওই এমসিকিউ প্র্যাকটিস করেছেন উনি, তাই না? এবং ওনার কাছে হয়তো ভর্তি হন। যাই হোক, অন্য টিচারের দুর্নাম করার জন্য আমি কথাগুলো বলছি না, একটা স্টুডেন্ট কি ভুল করে সেইটা বলছি আমি। তো পড়তে হবে, সময় দিতে হবে, সময় দিলেই আমরা কিছু সাকসেস করতে পারবো জীবনে। কনসেন্ট্রেট, তারপরে কি বললাম, আন্ডারস্ট্যান্ড এন্ড প্র্যাকটিস, 3টা জিনিস একসাথে মিশলে সাকসেস পাওয়া যাবে। মানে 3টা জিনিস দিয়ে তালা খুলতে হবে সাকসেসের, না হলে কোনো অল্টারনেটিভ নেই। নো অল্টারনেটিভ, অপশন চয়েস আমাদের কাছে, কোনো অল্টারনেটিভ নেই। ওই যে একটা কথা আছে যে রাজার ছেলের জন্য, রাজার ছেলের জন্য কি কোনো অন্য কোনো উপায় নেই জ্ঞান অর্জন করার? তো সাধু বলছেন যে না, সবার জন্য জ্ঞান অর্জন করার জন্য একই উপায়, কোনো আলাদা কোনো উপায় নেই। অপশন চয়েস, পড়তে হবে আমাদের, প্র্যাকটিস করতে হবে, কনসেন্ট্রেশন দিতে হবে। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, নেই? বলছি কাল তো রবিবার, কাল কি ভোকাবুলারি বেসটা হবে? না, কালকে হবে না। তবে আচ্ছা, আমি নোটস পাঠিয়ে দেব, আজকে আর পাঠাবো না, কাল সকালে পাঠাবো নোটস এবং ক্লাসের রেকর্ডিং। যেহেতু এই যে রাত্রি 11টা অবধি ক্লাস হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই রেকর্ডিংটা পরের দিন পাওয়া যাবে, আজকে আর পাওয়া যাবে না।
কারণ রেকর্ডিং এর আমি কোয়ালিটি ভালো রাখি। এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন একদম সুপার ডুপার কোয়ালিটি থাকবে, কোনো রকম কোয়ালিটিতে কম্প্রোমাইজ চলবে না। আগামীকাল রেকর্ডিংটা আমি দেব, কারণ আমিও রাত জাগি না, বেশি ঘুমিয়ে পড়ি। ওকে, এবং এই রেকর্ডিংটা দিতে গেলে কি করতে হয়, আমাকে মিনিমাম এখন 1 ঘন্টা আরো আমাকে জেগে থাকতে হবে। আমি তো জেগে থাকবো না, তাহলে আমি সকালবেলা কাজটা করি এবং আপলোড করি ইউটিউবে। বোঝা গেছে? কোয়ালিটি ভালোর জন্য। নর্মালি ডিরেক্টও আপলোড হয়, সেটাতে কোয়ালিটি ঠিকঠাক থাকে না। বোঝা গেছে? এবং নেটের এই যে নেটের সার্ফিং এ অনেকটা প্রবলেম হয়, আপনারা হয়তো ঠিকভাবে শুনতে পাবেন না আমাকে, বা আপনার কথা আমি হয়তো শুনতে পাবো না, বা ঠিকভাবে দেখতে পাবেন না, এটাও একটা প্রবলেম হয় একসঙ্গে হলে। যাতে ক্লাস একদম ক্লিয়ার কাট থাকে, স্পষ্ট থাকে, তার জন্য আমি একটু এক্সট্রা টাইম নিয়ে কাজগুলো করি। ঠিক আছে, আজকের ক্লাস এই অবধি থাকছে। আমরা তাহলে মিট করব মঙ্গলবার। তবে আগামীকাল আমি নোটস পাঠাবো, নোটস গুলো প্রিন্ট আউট করে নেবেন। ওকে, পুরো গ্রামারের নোটস আমি পাঠিয়ে দেবো, প্রিন্ট আউট করে নেবেন। ঠিক আছে, গুড নাইট।